লাইভে আপনি কি বলছেন? আসসালামু আলাইকুম। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে সকল শিক্ষার্থীবৃন্দরা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে এডুকাটম একাডেমির অ্যাকাউন্টিং সেশনে আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ আশফাকুল্লাহ খান সিয়াম, স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, বিলঙ্গিং টু দি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। সো আজকে আমাদের যেহেতু অ্যাকাউন্টিং প্রথম ক্লাস, অ্যাডমিশনে এই অ্যাকাউন্টিং প্রথম ক্লাসে আপনাদের অ্যাকাউন্টিং সম্পর্কে আমি কিছু পূর্ব আলোচনা করতে চাই। যে আপনারা সবাই জানেন যে আমাদের সি ইউনিটে যে সাবজেক্টটা মেজর রোল প্লে করে আপনার ভর্তি হওয়ার ক্ষেত্রে, আপনার পাস করানোর ক্ষেত্রে, আপনাকে একটা সিলেক্টেড স্টুডেন্টের রেঞ্জের মধ্যে আনার জন্য যে সাবজেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ইংলিশ। এটাতে যদি আপনি পাস না করেন, ন্যূনতম 5 মার্কস না পান, তাহলে আপনার রিটেন খাতায় চেক হবে না। কিন্তু এরপরে হাইস্ট যে 950 স্টুডেন্ট আছে, ঠিক আছে, যে 950 স্টুডেন্ট আমরা যদি কোঠা বাদ দিই তাহলে আপনারা 850-র মতো স্টুডেন্ট হয়ে যায়। তো এই স্টুডেন্টদের মধ্যে আপনাকে এগিয়ে রাখার জন্য, একদম টপারদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, প্রথম সারির স্টুডেন্ট করার জন্য যেই সাবজেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এবং আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং এটা আমরা এইচএসসিতে করে এসেছি। এইচএসসিতে অ্যাকাউন্টিংয়ে আমাদের অনেকেরই অনেক রকম ল্যাকিংস থাকতে পারে। কিছু স্টুডেন্ট দেখা যায় এইচএসসিতে যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছি তারা কিছু কিছু সাবজেক্ট বা কিছু কিছু চ্যাপ্টার কভার করি নাই। তো ভাই আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা কোনো ল্যাকিংস থাকুক, আমরা কোনো চ্যাপ্টার পূর্ববর্তীতে কভার না করি, এটা কোনো কিছুই যায় আসে না। আমরা অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে এডুকেটম একাডেমির পক্ষ থেকে যারা যুক্ত আছি, আমরা আপনাদেরকে কথা দিলাম যে আপনারা যেই চ্যাপ্টারগুলো কভার করেন নাই, যেই টপিকে ল্যাকিংস আছে, প্রতিটা টপিক আমরা ধরে ধরে এখানে কমপ্লিট করব। আমরা আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত সব কিছু কভার করাবো এবং আমরা এখানে কোনো শর্ট কোর্স করাচ্ছি না, আমরা এখানে ফুল সিলেবাসটা কভার করাবো এবং ফুল সিলেবাসে আপনাদেরকে আমরা ভর্তির যোদ্ধা হিসেবে প্রস্তুত করব। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের ফার্স্ট লেকচার 1-এ হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই টপিকটাকে আমরা সিলেক্ট করেছি। এবং আজকে আমাদের টোটাল লেকচারে, হোল ক্লাস জুড়ে আমাদের যেই টপিকগুলো আমরা আলোচনা করব, নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের পরিচিতি। নাম্বার 2-তে আমরা যে দিকটা দেখব সেটা হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। ঠিক আছে, হিসাব তথ্যের ব্যবহারকারী। তারপর নাম্বার 3-তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেনদেন, আমাদের হিসাবের যেই মৌলিক উপাদান, কাঁচামাল, লেনদেন, সেটা আমরা দেখব নাম্বার 3-তে। তারপর আমরা নাম্বার 4-এ হিসাবের যে উপাদানগুলো, এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, এগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে আমাদের টোটাল লেকচার আউটলাইন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে লাইভে, ঠিক আছে, আপনারা সবাই একটা খাতা কলম নিয়ে বসেন। আপনারা 100% সিরিয়াসনেসের সাথে ক্লাসটা করেন। যদি আপনি আপনার টেবিলে খাতা কলম নিয়ে বসেন, একটা ফুল ফিজিক্যাল ক্লাসের সিরিয়াসনেস নিয়ে ক্লাসটা করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটা আপনার জন্য অবশ্যই 100% একটা বেনিফিশিয়ার ক্লাস হবে এবং আপনি এখান থেকে একদম ফিজিক্যাল ক্লাসের মতোই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে স্যাটিসফাইড হতে পারবেন। ঠিক আছে? তো আপনারা যারা এখানে আছেন আমাদের সাথে লাইভে, আপনারা আমার সাথে কমেন্টে যুক্ত থাকবেন। ওকে, কমেন্টে অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো, আমরা এখনই আমাদের লেকচারটা শুরু করে দিব। ওকে, একজন লিখেছেন টার্মগুলো ইংলিশে বলা যাবে কি? ভাইয়া, টার্মগুলো ইংলিশে বলা যায় যদি এটা
আপনার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ক্লাস হতো, ঠিক আছে? তো আপনার যেই টার্মগুলো ইম্পর্টেন্ট ইংলিশে বলার প্রয়োজন হয় আমরা অবশ্যই সেটা বলে দিব, ঠিক আছে? তাছাড়া ম্যাক্সিমাম লেকচারটাই আমরা বাংলায় কভার করার চেষ্টা করব, ওকে? এটা আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবে, তেমন কোনো ইস্যু না। এবং আপনারা যারা হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আছেন, বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা কিন্তু আগে আমাদের বাংলা কোশ্চেনও হতো এবং ইংলিশে কোশ্চেনটা ট্রান্সলেট করা থাকতো, কিন্তু এবার আমরা শুনতে পাচ্ছি যে কোশ্চেনটা বাংলাই হতে পারে শুধু, ঠিক আছে? ইংলিশে কোনো ট্রান্সলেশন থাকবে না, ওকে? ঠিক আছে, আসেন আমরা সবাই মিলে এখন আমাদের লেকচারে যাই, ওকে? স্টার্ট। আমরা প্রথমে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে হিসাব বিজ্ঞান, এই জিনিসটা কি। আমরা এই যে অ্যাকাউন্টিং নিয়ে পড়বো না, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, আমরা এটা এখন জানার চেষ্টা করব হোয়াট ইজ অ্যাকাউন্টিং, ঠিক আছে? হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি আমরা জানতে চাই, শুরুতে আগে এটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমরা এইচএসসিতে আমাদের যে বইগুলো ছিল, যেমন এই যে মোকাররম স্যারের বই, ঠিক আছে, এম এ কালাম স্যারের বই, ঠিক আছে, দীপক কুমার নাগের বই, এই বইগুলো আমরা যারা পড়েছি, এই বইগুলোতে আমরা জানি যে ওখানে লেখা আছে অ্যাকাউন্টিং হচ্ছে একটি কলা অথবা একটি বিজ্ঞান, ঠিক আছে? দেখবেন প্রথম চ্যাপ্টারে প্রথমেই লেখা আছে যে অ্যাকাউন্টিং একটি কলা, অ্যাকাউন্টিং একটি বিজ্ঞান, ঠিক আছে? আবার বলা হচ্ছে অ্যাকাউন্টিং দুটোই, অ্যাকাউন্টিং একটি কলা এবং বিজ্ঞান উভয়ই। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, এখন যেটা বলা হচ্ছে যে আপডেট অ্যাকাউন্টিং, যেটা লেটেস্ট অ্যাকাউন্টিং বলা হচ্ছে, অ্যাকাউন্টিং হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা, ওকে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, ওকে, অ্যান্ড ইট ইজ এ কমপ্লিট ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? অ্যাকাউন্টিং হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা যার মাধ্যমে লেনদেনসমূহ শনাক্ত করা হয়, লিপিবদ্ধ করা হয় এবং আমার যে হিসাবের যে গ্রাহকরা আছে, ঠিক আছে, অডিয়েন্স, তাদের কাছে তথ্য সরবরাহ করা হয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি বলা হয় যে হিসাব বিজ্ঞান কি, তাহলে আমাদের উত্তর হবে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা যার মাধ্যমে লেনদেনসমূহ শনাক্ত করা হয়, লিপিবদ্ধ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যাকাউন্টিং হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। এবং অ্যাকাউন্টিং কি করে থাকে আপনারা সবাই লিখেন, অ্যাকাউন্টিং খাতায় 3টি কাজ করে থাকে, ঠিক আছে? অ্যাকাউন্টিং কি করে? 3টা কাজ করে। নাম্বার 1 লেনদেন শনাক্তকরণ, নাম্বার 2 লেনদেন লিপিবদ্ধকরণ, নাম্বার 3 তথ্য সরবরাহকরণ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট, ঠিক আছে? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার অন্য দিলে ভালো হতো, লেখাগুলো বেশি স্পষ্ট বোঝা যায় না। ওকে ভাইয়া, আমরা নেক্সট টাইম অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে? আজকে একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? নেক্সট টাইম আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, ওকে? তাহলে অ্যাকাউন্টিং মূলত 3টি কাজ করে থাকে। কাজগুলো হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট, ঠিক আছে? এবং আপনারা জানেন ভাই আমরা কি বলছি, অ্যাকাউন্টিং হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ তথ্য ব্যবস্থা। আচ্ছা ভাইয়ারা, তোমরা বলো তো যে আমরা কিন্তু এইচএসসিতে আইসিটি পড়ে এসেছি না, ঠিক আছে? আইসিটি কিন্তু আমরা পড়ে এসেছি। তো আইসিটি ওটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেম। তো এই আইসিটি থেকে আমরা কিন্তু জানি যে কোনো তথ্য ব্যবস্থার বা ইনফরমেশন সিস্টেমের 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, একটা হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো আমাদের এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং তো একটা ইনফরমেশন সিস্টেম, তো এই ইনফরমেশন সিস্টেমেরও আমাদের 3টা ধাপ আছে, ঠিক আছে? এটারও 3টা ধাপ আছে। এটার এই যে ইনপুট, ইনপুট হিসেবে আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে প্রথমে দিয়ে থাকি একটা লেনদেন, ঠিক আছে? আমরা এই যে অ্যাকাউন্টিং যে সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, এটা একটা সিস্টেম। সিস্টেম মানে কি? মেশিনের মতো কাজ করে। মেশিনের মতো কাজ করে মানে কি? মনে করেন এই যে আমি কলমটা তৈরি করব, এটা একটা মেশিনের মাধ্যমে তৈরি হবে। আপনি কাঁচামাল হিসেবে প্লাস্টিক দিলেন, ঠিক আছে? একটা কারখানায় কাঁচামাল হিসেবে প্লাস্টিক দিলেন, ওই কারখানায় এটা প্রসেসিং হবে, প্রসেস হয়ে হয়ে দেখা যাবে শেষে একটা আউটপুট, ফিনিশ গুড, কলম বের হয়ে গেছে। আপনি কাঁচামাল হিসেবে প্লাস্টিক দিলেন, কালি দিলেন,
এটা আমার মেশিনে প্রস্তুত হলো, প্রক্রিয়াজাত হলো, প্রসেসিং হলো, তারপর আউটপুট হিসেবে একটা ফিনিশ গুড চলে আসলো। এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম বা সিস্টেম যেটা মেশিনের মতো কাজ করে। তো এই আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আমরা শুরুতে ইনপুট হিসেবে দিব লেনদেন। ওকে, আমরা শুরুতে কি দিলাম? লেনদেন। এবং এই লেনদেনটাকে আমরা প্রথমে শনাক্ত করব। এখন লেনদেনটা কিভাবে শনাক্ত করব? আমরা জানি ভাইয়া যে আমাদের অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন বই আছে, ঠিক আছে, হিসাব রক্ষণের বিভিন্ন বই আছে। আমরা জানি জাবেদা, ঠিক আছে, এটা হচ্ছে জাবেদা হচ্ছে আমাদের প্রাথমিক দাখিলা, ঠিক আছে। এছাড়াও আমরা জানি চালান, ভাউচার, ক্যাশ মেমো। কি কি আমাদের হিসাব রক্ষণের যে বইগুলো, চালান, ভাউচার, ক্যাশ মেমো, এই বইগুলো দেখে আমরা প্রথমে লেনদেনটাকে শনাক্ত করব যে এটা কি কোনো লেনদেন নাকি লেনদেন না, ঠিক আছে, এটা কি লেনদেনের সম্পূর্ণ যে বৈশিষ্ট্য আছে ওগুলো ফিল আপ করছে কি করছে না। যেমন আপনি ধরেন যে একজন ব্যবস্থাপককে নিয়োগ দেওয়া হলো, ঠিক আছে, ব্যবস্থাপককে নিয়োগ দেওয়া হলে এটা কি কোনো লেনদেন? এটা কিন্তু কোনো লেনদেন না। কারণ কি? এর মাধ্যমে আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হচ্ছে না। এই জন্য এটা লেনদেনের বৈশিষ্ট্য যেহেতু পূরণ করছে না, সেহেতু এটা আমার ইনফরমেশন সিস্টেমেই আসবে না। আমার এই ইনফরমেশন সিস্টেমে আমি শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, এটা আমার সিস্টেমে ঢোকার যোগ্য কি যোগ্য না আমি এটা আইডেন্টিফাই করব, ঠিক আছে। যেমন ওই যে আমি বললাম যে চালান, ভাউচার, ক্যাশ মেমো, এই দলিলগুলো দেখে আমি শনাক্ত করব যে এটা আমার কোনো লেনদেন কি লেনদেন নয়, ঠিক আছে। যদি লেনদেন না হয়, যেমন এই যে বললাম ব্যবস্থাপককে নিয়োগ, এরকম যদি লেনদেন না হয় তাহলে আমরা এটাকে ইনফরমেশন সিস্টেম থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে। এবং যেগুলো সঠিক ইনফরমেশন, সঠিক লেনদেন, পরিপূর্ণ লেনদেন, ওগুলাই আমার ইনফরমেশন সিস্টেমে এই অ্যাকাউন্টিং সিস্টেমটার মধ্যে ইন করবে। ওকে, গেল প্রথম স্টেপে আমরা লেনদেন শনাক্ত করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর এই স্টেপ 1 থেকে আমরা গেলাম স্টেপ 2-তে, ঠিক আছে, স্টেপ 1 ডান। এবার গেলাম আমরা লেনদেন শনাক্ত করলাম যে এটা কি কোনো লেনদেন নাকি লেনদেন নয়। তারপর আমরা লেনদেনটাকে লিপিবদ্ধ করব, ঠিক আছে, লেনদেন লিপিবদ্ধ করব। আমাদের স্টেপ 2 শুরু হচ্ছে। এখন এই লিপিবদ্ধকরণ অ্যাকাউন্টিংয়ের যে দ্বিতীয় স্টেজটা, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের এই দ্বিতীয় ধাপটা আবার 3 ভাগে বিভক্ত। পুরো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমটা আমাদের 3 ভাগে বিভক্ত, 3টা ধাপ। হিসাব বিজ্ঞানের ধাপ 3টা: শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ তথ্য। এবং এই লিপিবদ্ধকরণ 2 নাম্বার স্টেপটা আবার 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। এই যে আমরা এখানে দেখছি যে লেনদেন লিপিবদ্ধকরণ এটা কি কি ভাগে বিভক্ত: লেনদেন বিশ্লেষণ, দুঃখিত, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তরকরণ, ঠিক আছে। আবার এই যে লেনদেন বিশ্লেষণ, এই লেনদেন বিশ্লেষণ এই পার্টটা আবার 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। বিশ্লেষণ 3 ধরনের হয়ে থাকে, যেমন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, মৌলিক বিশ্লেষণ, সমীকরণ বিশ্লেষণ, ঠিক আছে। আমাদের এই বিশ্লেষণ অংশটা এটা আবার 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, নাম্বার 2 মৌলিক বিশ্লেষণ, নাম্বার 3 সমীকরণ বিশ্লেষণ। তো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ মানে কি? আমরা যখন কোনো লেনদেনকে বিশ্লেষণ করব তখন আমরা এর দুটা পক্ষ নির্ণয় করার চেষ্টা করব। যেমন মনে করেন 100 টাকায় পণ্যদ্রব্য ক্রয় করা হলো, ঠিক আছে, এটা ডেবিট ক্রেডিট কি হবে? 100 টাকার পণ্যদ্রব্য যদি আমি ক্রয় করি তাহলে এটার আমার জাবেদা হবে যে ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে, এবং নগদান হিসাব ক্রেডিট। এটা দুইটা পক্ষ ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করলাম। তারপর মৌলিক বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এটা আমার কোন হিসাব খাতকে প্রভাবিত করছে। আমরা জানি হিসাব, ওই যে আমরা দ্বিতীয় অধ্যায় করে এসেছি কোন হিসাব খাতে প্রভাব ফেলে। তো মৌলিক বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা জেনে থাকি যে কোন হিসাব খাতে প্রভাব ফেলছে। তারপর সমীকরণ বিশ্লেষণ, এটার মাধ্যমে আমরা এটা নির্ণয় করব যে সমীকরণের
কোন পার্টে আমার এই লেনদেনটা প্রভাব ফেলছে। ঠিক আছে, যেমন আমি এই যে পণ্যদ্রব্য 100 টাকা ক্রয় করলাম, এটা আমার কি মৌলিক বিশ্লেষণ যদি করি এটা কোথায় ইফেক্ট ফেলে, ক্রয়, এটা হচ্ছে আমার একটা ব্যয় হিসাব, এর মাধ্যমে ব্যয় বৃদ্ধি পেল। এবং আমার নগদ, এটা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, এটা আমার সম্পদ হিসাব। ঠিক আছে, সম্পদ হিসাব হ্রাস পেল। সুতরাং এটা এই যে দুই দিকে ইফেক্ট ফেললো, আমার কি ব্যয় এবং সম্পদ। আবার আমার সমীকরণ বিশ্লেষণ, এটা আমার কি হচ্ছে, তাহলে সমীকরণ বিশ্লেষণে এই লেনদেনটা 100 টাকার পণ্যদ্রব্য ক্রয় করা হলো, এটা হচ্ছে আমার কি হবে, এটা যেহেতু ব্যয়, ব্যয় আমরা কি জানি মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ হিসেবে এটা ওনার সিকিউরিটি অংশকে একবার প্রভাব ফেলবে। এবং অ্যাসেট এ, যেহেতু আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, অ্যাসেটকে হ্রাস করবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা তিনটা যে বিশ্লেষণ, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, মৌলিক বিশ্লেষণ, সমীকরণ বিশ্লেষণ, এই তিনটা সম্পর্কে জানলাম। ডেবিট ক্রেডিট মানে হিসাবের দুটি পক্ষ, এটাকে শনাক্ত করা। মৌলিক বিশ্লেষণ মানে হিসাব খাত সমূহ চিহ্নিত করা। নাম্বার 3 সমীকরণ বিশ্লেষণ। সমীকরণ বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের যে কোন কোন এলিমেন্টকে, অ্যাসেটকে, লাইবিলিটিকে না ওনার সিকিউরিটিকে প্রভাব ফেলছে এটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপর এই যে লেনদেন বিশ্লেষণ করার পর আমরা জাবেদাভুক্ত করব লেনদেনটা। আমরা হিসাবের যে প্রাথমিক বই, ঠিক আছে, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তো এই হিসাবের প্রাথমিক বই, এই জাবেদাতে আমরা আমাদের লেনদেনটাকে লিপিবদ্ধকরণ করব। তারপরে জাবেদা থেকে ওই যে আমার প্রতিটা হিসাবের যে ব্যালেন্সগুলো, ওটাকে আমরা খতিয়ানে স্থানান্তর করব। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। প্রথমে আমরা বিশ্লেষণ করলাম, তারপর হিসাবের প্রাথমিক বই জাবেদাতে লিখলাম, জাবেদাতে লিখার পর আমরা খতিয়ানে স্থানান্তর করলাম। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের লেনদেন লিপিবদ্ধকরণ এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, তাহলে দেখেন লিপিবদ্ধকরণ এটা 3 ভাগে বিভক্ত, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর। বিশ্লেষণ 3 ভাগে বিভক্ত, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, মৌলিক বিশ্লেষণ, সমীকরণ বিশ্লেষণ। ওকে, এর মাধ্যমে আমার লেনদেন লিপিবদ্ধকরণ এই প্রক্রিয়াটা শেষ। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এই যে লেনদেন লিপিবদ্ধকরণ, এই লিপিবদ্ধকরণের আরেকটা নাম আছে। ঠিক আছে, এটা আরেকটা নাম আছে, এটার নামটা কি, হিসাব রক্ষণ। ঠিক আছে, লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে হিসাব রক্ষণ। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলা হয় হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই দুটোর মধ্যে পার্থক্য কি, আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই দুটোর মধ্যে পার্থক্য কি, আপনারা একটু অ্যান্সারটা করার চেষ্টা করেন তো, আমাকে একটু কমেন্টে অ্যান্সার করে জানান। যারা যুক্ত আছেন কমেন্টে অ্যান্সার করে জানান, কেউ যদি জেনে থাকেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং? হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি? ওকে, আমরা সবাই দেখতে পারলাম যে হচ্ছে এই যে এখানে আমার যে হিসাব রক্ষণ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ। ঠিক আছে, এই যে আমরা দেখলাম অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের 3টা ধাপ, লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, সরবরাহকরণ। ঠিক আছে, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার আরেক নাম হচ্ছে হিসাব রক্ষণ। সুতরাং বলা যায় হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের একটা অংশ। ঠিক আছে, এবং হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ দুটো এক জিনিস নয়। ঠিক আছে, হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটি অংশ, এবং হিসাব রক্ষণ প্রক্রিয়াটাই হচ্ছে এই যে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, এগুলো। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর ধাপটা বুঝতে পারলাম। তাহলে এই যে এই খতিয়ানে যে আমরা স্থানান্তর করলাম, এই খতিয়ানে স্থানান্তরকৃত এই ব্যালেন্সগুলো আমরা হিসাব রক্ষণ প্রক্রিয়া থেকে 3 নম্বর ধাপ থেকে আমরা বিভিন্ন স্টেটমেন্ট প্রস্তুত করব। এই যে আমরা এই যে 3 নম্বর ধাপে কি করব, তথ্য সরবরাহ করব। ভাইয়া কাদেরকে তথ্য সরবরাহ করব? আমরা তথ্য সরবরাহ করব সংশ্লিষ্ট ব্যবহারকারীকে। এবং এই যে তথ্য, ইনফরমেশন, তথ্য, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই তথ্য দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট,
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, আমি এই যে এখানে সংক্ষেপে লিখেছি, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। এই যে আমরা 3 নাম্বার ধাপে বললাম যে তথ্য সরবরাহকরণ, এই সরবরাহকরণ বলতে আমরা বুঝাচ্ছি এই তথ্য দ্বারা আমরা কি বুঝাচ্ছি, তথ্য বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা তথ্যগুলো বিভিন্ন সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করব। তো এই তথ্য বলতে আমরা বুঝাচ্ছি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, হিসাব বিজ্ঞানে আমরা তথ্য অথবা আর্থিক বিবরণী বলতে এগুলোকেই বুঝে থাকি, আপনারা সবাই জানেন এবং করে এসেছেন। ঠিক আছে, এবং এই তথ্য সরবরাহ করেন এটাকে আমরা কি করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক বিবরণী থেকে আমরা অনুপাত বিশ্লেষণ করি। আপনারা জানেন যে আর্থিক বিবরণীর যে উপাদানগুলো আছে, ঠিক আছে, আর্থিক যে বিবরণীগুলো আছে, আপনারা অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র, এইচএসসি অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রে আমাদের যে অনুপাত বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে ওখানে কিন্তু আপনারা হচ্ছে চলতি অনুপাত, তারপর হচ্ছে আমাদের অ্যাসিড টেস্ট অনুপাত, ঠিক আছে, অগ্নি পরীক্ষা অনুপাত, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মজুদ আবর্তন অনুপাত, ঠিক আছে, এগুলো যে আমরা অনুপাত যে বিশ্লেষণগুলো করেছি, এই বিশ্লেষণের অ্যামাউন্টগুলো আমরা কোথা থেকে পেলাম, আমরা আর্থিক বিবরণীর যে অ্যামাউন্টগুলো আছে ওখান থেকে আমরা পেয়েছি। সুতরাং আর্থিক বিবরণী প্রস্তুত করব এবং ওই আর্থিক বিবরণীর উপাদান থেকে অনুপাত বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমাদের এই যে আমরা যে স্টেটমেন্টগুলো পেলাম, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই তথ্যগুলো আমরা কি করব, এগুলো আমরা সংশ্লিষ্ট ব্যবহারকারীর নিকট উপস্থাপন করব। ঠিক আছে, এখন হিসাব তথ্যের ব্যবহারকারী, এটা আমাদের সম্পর্কে জানতে হবে যে আমরা যে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করব, আমাদের ব্যবহারকারীরা কারা। ঠিক আছে, আমাদের ব্যবহারকারীরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে যেটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আজকের লেকচারেই জানবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত আমাদের এই যে স্লাইডটা, এখান থেকে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে একটি সম্পূর্ণ তথ্য ব্যবস্থা যেটা 3 ভাগে বিভক্ত। হিসাব বিজ্ঞান কি কি কাজ করে থাকে, ঠিক আছে, হিসাব বিজ্ঞান বেশি কিছু না ভাইয়া, মাত্র 3টা কাজ করে। কি কি কাজ করে, লেনদেন শনাক্ত করে, লেনদেন লিপিবদ্ধ করে, তথ্য সরবরাহ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে। ঠিক আছে, লেনদেন শনাক্ত করবে কিভাবে করবে, এই ইনফরমেশন সিস্টেমে ইনপুট অথবা কাঁচামাল। ঠিক আছে, আমাদের হিসাব বিজ্ঞানের এই যে লেনদেন, ঠিক আছে, এই লেনদেন এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ইনপুট। ঠিক আছে, ইনপুট অথবা কাঁচামাল অথবা মূল উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে লেনদেন। লেনদেনকে কি বলা হবে, হিসাব বিজ্ঞানের মূল ইনপুট, কাঁচামাল, মূল উপাদান। ঠিক আছে, এই লেনদেনটাকে আমরা শনাক্ত করব। কিভাবে শনাক্ত করব, আমাদের নগদান বই আছে, আমাদের হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো আছে, এগুলো দেখে আমরা লেনদেন শনাক্ত করলাম। প্রথম ধাপ শেষ করার পর দ্বিতীয় ধাপ লেনদেন লিপিবদ্ধ করব। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার আরেক নাম কি, আরেক নাম হচ্ছে হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণ প্রক্রিয়া 3 ভাগে বিভক্ত। কি কি ভাগে, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর। আমাদের লেনদেন বিশ্লেষণ এটা আবার 3 ভাগে বিভক্ত। 3 ভাবে লেনদেনকে বিশ্লেষণ করা যায়। কি কি ভাবে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, মৌলিক বিশ্লেষণ, সমীকরণ বিশ্লেষণ, এই 3 ভাবে বিশ্লেষণ করা যায়। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ মানে কি, একটি জাবেদার সংশ্লিষ্ট দুটি পক্ষ, ডেবিট এবং ক্রেডিট। আপনি আসবাবপত্র ক্রয় করলেন, আসবাবপত্র এটা জাবেদা কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ হয়ে গেল। মৌলিক বিশ্লেষণ, হোয়াট ইজ দিস, মৌলিক বিশ্লেষণ মানে হচ্ছে মৌলিক বিশ্লেষণের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট হিসাব খাত শনাক্ত করে থাকি। সমীকরণ বিশ্লেষণ, এর মাধ্যমে আমরা সমীকরণের প্রভাব দেখি। ঠিক আছে, তারপর দ্বিতীয় ধাপ শেষ। দ্বিতীয় ধাপ থেকে আপনি যে খতিয়ানের ব্যালেন্সগুলো পেলেন, এই ব্যালেন্সগুলো দিয়ে আপনি তথ্য বা ইনফরমেশন তৈরি করবেন। হিসাব বিজ্ঞান আমরা তথ্য বলতে বুঝি আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে সেগুলো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো আমরা আমাদের সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জন্য প্রস্তুত করি এবং এগুলো সরবরাহ করি। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলা হয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি, ভাইয়ারা সবাই খাতায় লিখে রাখুন। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা, অর্থাৎ এই যে আমাদের সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। ওকে,
এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। রায়হান আহমেদ তুমি লিখেছো হিসাব রক্ষণ হলো লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি। ইয়াস, হিসাব রক্ষণ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি এবং এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অংশ মাত্র, ঠিক আছে। এবং হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান দুটো এক নয়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। হিসাব বিজ্ঞানের তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে দ্বিতীয় অংশটা হচ্ছে হিসাব রক্ষণ বা হিসাব লেনদেন লিপিবদ্ধকরণ, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদেরটা শেষ হয়ে গেল এই পোর্শন। আমরা নেক্সট স্লাইডে যাই ইনশাল্লাহ, ঠিক আছে। নেক্সট স্লাইড। এই যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, আমাদের এতক্ষণ আলোচনার ভিত্তিতে আমরা কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আপনারা কমেন্টে এটা অ্যান্সার করার চেষ্টা করেন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আশা করি আপনারা পারবেন। এটা অ্যান্সার করার চেষ্টা করেন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, হোয়াট ইজ দি মেইন অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং? তোমরা কি দেখতে পাচ্ছ সবাই কোশ্চেনগুলো? কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমাদের নাম্বার 1 অপশন, সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা। এটা কি আনসার হতে পারে? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য এটি নয়। এ নাম্বার ক্রস। বি নাম্বার, একটি প্রতিষ্ঠানের নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া। এটাও হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য নয়। 3 নাম্বার, আগ্রহী ব্যক্তিদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। ইয়েস, আমরা জানি হিসাব বিজ্ঞানের তৃতীয় ধাপ এটা হচ্ছে তথ্য সরবরাহ করা সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট। এই 3 নাম্বার, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধানতম উদ্দেশ্য। 3 নাম্বার ইজ দি রাইট আনসার। ডিতে কি আছে? প্রতিষ্ঠানের জন্য লাভজনক দফাসমূহ চিহ্নিত করা। এটাও না, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এটা নয়। সরকারকে প্রদেয় কর দায় নির্ণয় করা, এটা আমাদের অ্যান্সার নয়। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, ঠিক আছে। তারপর এই যে দেখো, নিম্নের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? ওকে, নিম্নের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটা? আমরা জানি কি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণের সময় আমরা কি করেছি? জাবেদাভুক্তকরণ, ঠিক আছে। তারপর আর কি করেছি? খতিয়ান স্থানান্তর এবং লেনদেন বিশ্লেষণ, এই 3টা কাজ করেছি। দেখি পাওয়া যায় কিনা। স্থানান্তরকরণ, জাবেদাকরণ, বিশ্লেষণ, জাবেদাকরণ, বিশ্লেষণ, স্থানান্তরকরণ, বিশ্লেষণ, স্থানান্তরকরণ, জাবেদাকরণ, বিশ্লেষণ, জাবেদাকরণ, স্থানান্তরকরণ, জাবেদাকরণ, স্থানান্তরকরণ, বিশ্লেষণ। আমাদের সিকোয়েন্স কোনটাতে কারেক্ট আছে? প্রথমে আমরা বিশ্লেষণ করি, ঠিক আছে, লেনদেনটা শনাক্ত করি আগে, তারপর লেনদেন বিশ্লেষণ করি। লেনদেন বিশ্লেষণ 3 ভাবে হয়ে থাকে। একটি হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, একটি সমীকরণ বিশ্লেষণ, একটি মৌলিক বিশ্লেষণ। বিশ্লেষণ প্রক্রিয়া শেষ করার পর আমরা যাই হচ্ছে জাবেদাভুক্তকরণে, তারপর যাই স্থানান্তরকরণে। সো ডি ইজ দি রাইট অ্যান্সার। এখানে আমাদের সঠিক ক্রমানুসারিতা এটা ঠিক হয়েছে, ঠিক আছে। সুতরাং ডি হচ্ছে রাইট অ্যান্সার। বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, ঠিক আছে। আর বাকিগুলোতে আমাদের ক্রমানুসারিতা ঠিক নাই। ওকে, সো ডি ইজ দি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। 3 নম্বরে, নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? আমরা কি জানি? শনাক্তকরণ হিসাব প্রক্রিয়ার প্রথম ধাপ, লেনদেন শনাক্তকরণ। বি নাম্বার, যাচাইকরণ। আমরা কি যাচাইকরণ নামের কোনো কিছু হিসাব প্রক্রিয়ায় পেয়েছি? বলেন তো, পাই নাই। সুতরাং বি নাম্বার ইজ দি রাইট অ্যান্সার। নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? ভাইয়ারা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কি হয়, বিভিন্ন নেগেটিভ কোশ্চেন এসে থাকে। যেমন দেখো, নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়,
ঠিক আছে, নেগেটিভ কোশ্চেন কোনটি অন্তর্ভুক্ত নয়? এই যে বাকি যে তিনটা আছে এই তিনটা কোশ্চেনই, তিনটা অপশনই আমাদের অন্তর্ভুক্ত এবং এই একটি মাত্র অন্তর্ভুক্ত নয়। অনেকে নেগেটিভ কোশ্চেন ভালো মতো লক্ষ্য করে না, এই যে শেষে যে 9 আছে এটা লক্ষ্য করে না। শুরুতে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এতটুকু পরেই সে কি করে, অপশন দেখা শুরু করে যে শনাক্তকরণ। ইয়েস, আমি আমার সঠিক অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু এই ভুল করা যাবে না, আমাদের কোশ্চেন পুরোটা পড়তে হবে। ঠিক আছে, এটা নেগেটিভ কোশ্চেন কিনা এটা বুঝতে হবে। নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় একটা নেগেটিভ কোশ্চেন। ঠিক আছে, তাহলে যাচাইকরণ বা ভেরিফিকেশন এটা আমার হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। বাকি তিনটা, এই যে এটা আমার হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, সুতরাং এটা হবে না। লিপিবদ্ধকরণ এটাও হিসাব প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, এটাও হবে না। সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য আদান প্রদান এটাও হবে না। ঠিক আছে, তারপর এই যে আমাদের 4 নাম্বার, ঠিক আছে 4, নিচের কোনটি লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ নয়? ঠিক আছে, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়। লিপিবদ্ধকরণ এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেজ। কি, লেনদেন বিশ্লেষণ এটা অন্তর্ভুক্ত। রায়ামিল প্রস্তুতকরণ, লেনদেন স্থানান্তর, জাবেদাভুক্তকরণ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? বি। তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছ, হৃদয় আহমেদ, অন্তর সিং, মাহাতিম শাকিল, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? অ্যান্সার ইজ রায়ামিল প্রস্তুতকরণ। রায়ামিল প্রস্তুতকরণ এটা আমাদের হিসাব চক্রের একটি অংশ। ঠিক আছে, হিসাব চক্র, অ্যাকাউন্টিং সাইকেলের একটি অংশ হচ্ছে রায়ামিল প্রস্তুতকরণ এবং আমাদের লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হচ্ছে এগুলো। সুতরাং এগুলো আমাদের উত্তর হবে না। নেক্সট কোশ্চেনে যাই আমরা, নেক্সট স্লাইডে। এইবার আসো ভাইয়া একটি ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আমরা নতুন টপিকে যাচ্ছি। আমরা আমাদের একটি টপিক শেষ করে ফেলেছি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপসমূহ। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের ধাপসমূহ আমরা শেষ করে ফেলেছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, তোমরা সবাই খাতায় লিখে নাও দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতির মূল কনসেপ্টটা হচ্ছে আমাদের যেই হিসাবগুলো হবে, যে লেনদেনগুলো সংগঠিত হবে, প্রতিটি লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি পক্ষ জড়িত থাকবে। ঠিক আছে, সংশ্লিষ্ট দুটি পক্ষের মাধ্যমেই আমাদের লেনদেনটি সম্পূর্ণ হবে। একটি পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী, একটি পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের যে লেনদেনগুলো আছে এর সংশ্লিষ্ট দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে সুবিধা গ্রহণকারী, একটি হচ্ছে সুবিধা প্রদানকারী। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল যে কনসেপ্ট সেটা। ঠিক আছে, এবং এই দুতরফা দাখিলা পদ্ধতিকে আমার হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তোমরা এই যে এটা পড়ে নিবা ভালো মতো। ঠিক আছে, তোমাদের যে লেকচার শিট প্রোভাইড করা আছে সেখানে পড়ে নিবা। এই যে দুটি পক্ষ লিপিবদ্ধ করা হবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, যেমন এই যে আমরা যে জাবেদাগুলো দিই, জাবেদারও দুটি পক্ষ থাকে, একটি ডেবিট একটি ক্রেডিট। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, কমেন্টে আমাকে এক্ষুনি লিখে জানাবা সবাই, হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট? ডেবিট কাকে বলে, ক্রেডিট কাকে বলে? সবার কোশ্চেন 1 মিনিটের মধ্যে সবাই আমাকে জানাও, হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট? আমি তোমাদের সবার অ্যান্সার দেখছি, সবাই জানাও। যারা যুক্ত আছো আমাদের সাথে প্রত্যেকে জানাও যে হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট? ডেবিট কি, ক্রেডিট কি? কোশ্চেন। সানোয়ার হোসেন দিহান, তুমি লিখেছো সকল ব্যয় ডেবিট, সকল আয় ক্রেডিট। আর কেউ লিখো যারা যুক্ত আছো, হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট?
সুবিধা দানকারী ও প্রদানকারী। আচ্ছা, আরেকজন লিখেছো গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। ওকে, ঠিক আছে ভাইয়ারা। এই যে আমরা যে 12 বছর ধরে পড়াশোনা করছি, ঠিক আছে, আমরা এই যে 9, 10 থেকে 11, 12 অ্যাকাউন্টিং পড়লাম, আমরা এটাই জানি না যে হোয়াট ইজ ডেবিট, হোয়াট ইজ ক্রেডিট। হ্যাঁ, তোমরা সবাই লিখে নাও, খাতায় লিখে নাও। ওকে, হোয়াট ইজ ডেবিট? ডেবিট মানে হচ্ছে হিসাবের ডান দিক। হোয়াট ইজ ক্রেডিট? ক্রেডিট মানে হচ্ছে হিসাবের বাম দিক। হোয়াট ইজ ডেবিট? ডেবিট ইজ দি লেফট সাইড অফ অ্যাকাউন্ট। হোয়াট ইজ ক্রেডিট? ক্রেডিট ইজ দি রাইট সাইড অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এক সংজ্ঞাতেই শেষ। ঠিক আছে, হিসাবের বাম দিক হচ্ছে ডেবিট, হিসাবের ডান দিক হচ্ছে ক্রেডিট। দিস ইজ দি রাইট ডেফিনেশন। এই যে তোমরা যারা বলেছো, ঠিক আছে, এই যে সকল ব্যয় ডেবিট, সকল আয় ক্রেডিট, হয়নি, কিচ্ছু হয়নি। তোমরা সবাই লিখে নাও, হিসাবের ডান দিক হচ্ছে ডেবিট, হিসাবের বাম দিক হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, ডেবিট ইজ দি লেফট সাইড অফ অ্যাকাউন্ট, ক্রেডিট ইজ দি রাইট সাইড অফ অ্যাকাউন্ট। এবং দুতরফা দাখিলা পদ্ধতি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ডাবল এন্ট্রি সিস্টেম হুইচ ইজ দি বেসিক অফ অ্যাকাউন্টিং। ওকে, তো এটা গেল আমাদের। ঠিক আছে, এখন আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে, বুঝছো? আমরা নেক্সট টপিকে ইন করছি। রায়হান আহমেদ said no ডেবিট ক্রেডিট, হিসাবের বাম দিক ডেবিট, হিসাবের ডান দিক ক্রেডিট। ওকে, হিসাবের বাম দিক ডেবিট, হিসাবের ডান দিক ক্রেডিট। আই রিপিট। ওকে, হিসাবের শাখা সমূহ। ঠিক আছে, আপনারা দেখেন এই যে বিতর্ক আছে, কারো কারো মতে হিসাব বিজ্ঞানের শাখা সমূহ হচ্ছে দুটি শাখা। ঠিক আছে, একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, একটি ব্যবস্থাপকীয়। আবার কারো কারো মতে তিনটি প্রধান শাখা: আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। কিন্তু আমাদের যেটা বিশ্বব্যাপী বহুল প্রচলিত, সেটি মূলত এটি অ্যাকাউন্টিংয়ের দুটি শাখা। এটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এবং এগুলো ছাড়াও অ্যাকাউন্টিংয়ের হিসাব বিজ্ঞানের আরও অনেক শাখা আছে। কি কি? যেমন কর শাস্ত্র, কর হিসাব বিজ্ঞান। ঠিক আছে, আমরা যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, ভ্যাট দিয়ে থাকি, এগুলো হিসাব বিজ্ঞানের অংশ। এগুলো হচ্ছে কর শাস্ত্র। এবং নিরীক্ষা শাস্ত্র, অডিট, নিরীক্ষা শাস্ত্র, হিসাব বিজ্ঞান, এগুলো আমার অ্যাকাউন্টিংয়ের অংশ। ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি? দুইটি, আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এবং আপনারা আরেকটা কথা লিখে নেন, আর্থিক হিসাব বিজ্ঞানকে বলা হয়ে থাকে বাহ্যিক হিসাব বিজ্ঞান, এবং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানকে বলা হয়ে থাকে অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। ওকে, ডেবিট। ঠিক আছে, তোমরা কি লিখেছো? আচ্ছা, এটা হতে পারে ডেবিট হচ্ছে হিসাবের বাম দিক, ক্রেডিট হচ্ছে হিসাবের ডান দিক। ডেবিট হচ্ছে হিসাবের বাম দিক, ক্রেডিট হচ্ছে হিসাবের ডান দিক। ওকে, এবং আর্থিক হিসাব বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে? আর্থিক হিসাব বিজ্ঞানকে বলা হয়ে থাকে বাহ্যিক হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানকে বলা হয়ে থাকে বহিস্থ হিসাব বিজ্ঞান। আমরা যে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করি আর্থিক হিসাব বিজ্ঞানে, এখানে আমরা এটা বাহ্যিক যে পক্ষ
ঠিক আছে, প্রতিষ্ঠানের বাইরের যে শেয়ার হোল্ডার আছে তাদের জন্য আমরা এটা প্রস্তুত করে থাকি। এবং যে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আছে, এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এটা শুধুমাত্র প্রতিষ্ঠানের ভিতরে প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে, ঠিক আছে, আমি কত একক পণ্য উৎপাদন করব। এবং আমরা এটাও বলতে পারি যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটাও কিন্তু একটি অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। ঠিক আছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটিও একটি অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান, কারণ একটি পণ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল পণ্য আমরা প্রস্তুত করে থাকি, ঠিক আছে, সেটা কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠানের ভিতরেই প্রস্তুত করা হয়ে থাকে, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের বাইরে যায় না। বাহিরের পক্ষের জন্য বা বাহ্যিক পক্ষের জন্য যারা আমার প্রতিষ্ঠানের বাইরে, তাদের জন্য আমরা উৎপাদন ব্যয় হিসাব প্রস্তুত করি না। উৎপাদন ব্যয় হিসাব আমরা অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার পড়ে এসেছি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমাদের এই একটি পণ্য উৎপাদনে যাবতীয় যা খরচ হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ, কারখানা ব্যয় এবং অফিস উপরিব্যয় যাবতীয় যা আছে এগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করি। এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তো এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানও আমরা অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এবং আর্থিক হিসাব বিজ্ঞান এটা হচ্ছে বাহ্যিক পক্ষের জন্য, প্রতিষ্ঠানের বাহিরের পক্ষের জন্য। তো এটা এমন না যে শুধুমাত্র বাহ্যিক পক্ষের জন্য, এটা ভিতরের ম্যানেজাররাও ব্যবহার করে, বাহ্যিক পক্ষও ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু এই যে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটা আমি কখনোই বাইরের মানুষের জন্য পাবলিশ করব না, এটা শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে তারাই ব্যবহার করবে। ওকে, নেক্সট, পেশা হিসেবে হিসাব বিজ্ঞান। এই আমাদের অ্যাকাউন্টিং এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটি জনপ্রিয় পেশা। ঠিক আছে, অ্যাকাউন্টিং আমরা যে প্রফেশনাল পেশাজীবীরা আছে, যারা অ্যাকাউন্টিংয়ের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তারা হচ্ছে বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় তাদের পেশাটা। এবং আপনারা জানেন যে একটি প্রফেশনের নাম আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট CA বিশ্বের সর্বোচ্চ পেমেন্ট প্রাপ্ত 10টি পেশার মধ্যে এটি হচ্ছে একটি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং হিসাব বিজ্ঞানের যারা প্রফেশনাল অনুমোদিত হিসাববিদ তাদেরকে বলা হয় এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এই হিসাব বিজ্ঞানকে পেশা হিসেবে অনেকে গ্রহণ করে এবং এই পেশা হিসেবে হিসাব বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যেমন পাবলিক বা গণ হিসাব বিজ্ঞান। ঠিক আছে, এখানে দেখেন পাবলিক বা গণ মানে কি, জনসাধারণ। ঠিক আছে, গণমানুষ, এদের জন্য যে হিসাব বিজ্ঞান, যেমন আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স, আপনি ইনকাম করেন, আপনার ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে না? বা এই যে বিভিন্ন রকমের যে ব্যক্তি টু ব্যক্তি, 1 to 1 মাস পিপলের জন্য যে অ্যাকাউন্টিং সার্ভিসটা, ওটা হচ্ছে আমাদের এই পাবলিক হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান। প্রাইভেট অ্যাকাউন্টিং এটা বলতে বোঝায় যে আমাদের বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো আছে যেগুলো স্টক মার্কেটে লিস্টেড নয়। ঠিক আছে, যেগুলো আমার পাবলিক লিমিটেড কোম্পানি নয়, প্রাইভেট অ্যাকাউন্টিং যে ফার্মগুলো আছে ওগুলোর যে হিসাব রক্ষণ, সেগুলোকে বলা হয় প্রাইভেট অ্যাকাউন্টিং। 3 নম্বর হচ্ছে সরকারি হিসাব বিজ্ঞান। সরকারি যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই সরকারি প্রতিষ্ঠানের যে হিসাবগুলো রক্ষণ করা হয়, এটার জন্য যেসব হিসাববিদরা নিযুক্ত, সেটা হচ্ছে সরকারি হিসাব বিজ্ঞান। সরকারের বিভিন্ন সংস্থা আছে, ঠিক আছে, তাদের বিভিন্ন বাজেট প্রণয়ন করতে হয়। ঠিক আছে, বিভিন্ন উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। ঠিক আছে, বিভিন্ন প্রকল্পের যেই পূর্বানুমান, যেই বরাদ্দকৃত অর্থ, এগুলো নির্ধারণ করতে হয়। ঠিক আছে, এই কাজগুলো করার জন্য যে সরকারি হিসাব বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সরকার তার ভ্যাট ট্যাক্স কালেক্ট করে, ঠিক আছে, তার কোন সেক্টরে কত টাকা বরাদ্দ দিতে হবে এগুলো হিসাব করে। তো এই জিনিসগুলো আমরা সরকারি হিসাব বিজ্ঞানের মধ্যে আলোচনা করে থাকি। এবং নাম্বার 4-এ আছে, দেখেন এটা একটা নিউ টার্ম, ফরেনসিক হিসাব বিজ্ঞান, ফরেনসিক অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিং এটা কাকে বলে? যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন চুরি, জালিয়াতি এগুলো শনাক্ত করা হয় বা খুঁজে বের করা হয়, তাকে ফরেনসিক অ্যাকাউন্টিং বলে। হোয়াট ইজ ফরেনসিক অ্যাকাউন্টিং? ফরেনসিক অ্যাকাউন্টিং is that by which
we identify different kind of fraud and manipulated statements. Okay, এই যে আমরা যে দেখি বিভিন্ন কোম্পানিতে চুরি বাটপারি, ঠিক আছে, এই যে টাকা সরায় নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, এগুলো আমরা কিসের মাধ্যমে ধরে থাকি? এগুলো আমরা ধরে থাকি এই যে ফরেনসিক অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আমরা যে প্রথমেই বললাম যে প্রফেশনাল যে অ্যাকাউন্টেন্টরা আছে, যারা অ্যাকাউন্টিংকে প্রফেশন হিসেবে গ্রহণ করেছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তারা এই কাজগুলো করে থাকে এক একজন এক এক সেক্টরে। এবং এই যে তারা এই যে চুরি বাটপারি জালিয়াতি এগুলো যে অ্যাকাউন্টিংয়ের শাখার মাধ্যমে খুঁজে বের করা হয় সেটা হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্টিং। ঠিক আছে, এই অ্যাকাউন্টিং সেক্টরটা যদি না থাকতো তাহলে এই যে আমাদের চুরি বাটপারি যেগুলো আছে এগুলো দিন দিন আরও বেড়ে যেত। ওকে, তো আমাদের এইগুলো সম্পর্কে জাস্ট প্রাথমিক ধারণা লাগবে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানার কারণ নেই। ঠিক আছে, আমরা প্রাথমিক ধারণা রাখবো। আমরা পরবর্তীতে যখন হায়ার স্টাডিতে যাব, যখন বিশ্ববিদ্যালয়ে উঠবো, যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি তাহলে এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। ঠিক আছে, এখন জাস্ট আমাদের অ্যাডমিশনের জন্য প্রাথমিক আলোচনা হলেই হবে। ওকে, তারপর দেখেন হিসাব বিজ্ঞান, এটা আমাদের বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে হিসাব বিজ্ঞান এটা কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশের অ্যাকাউন্টিংয়ের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করছে আমাদের আইসিএবি। ওকে, আইসিএবি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাকাউন্টিং নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশে যত প্রকার অ্যাকাউন্টিংয়ের নীতিমালা বিধিমালা যা হয় সব আইসিএবি থেকে প্রণীত। ওকে, এবং আইসিএবির পাশাপাশি, ঠিক আছে, আরও একটি ছোট প্রতিষ্ঠান আইসিএমএবি, এটিও কাজ করে যাচ্ছে, তারাও অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে। ঠিক আছে, আইসিএবি এটার পূর্ণরূপ কি? এটা যদি কোশ্চেন করা হয়, আইসিএবির পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। ঠিক আছে, এই যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, আইসিএবির ফুল ফর্ম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। আইসিএমএবি এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এই যে ইনস্টিটিউট অফ, আই মানে ইনস্টিটিউট অফ আর বি মানে হচ্ছে বাংলাদেশ। এই যে ইনস্টিটিউট অফ আর বাংলাদেশ, ঠিক আছে, মাঝখানে হচ্ছে সিএ আর এখানে হচ্ছে সিএমএ। আপনি সিএ এবং সিএমএ এই দুটোর পাশে আইবি যোগ করে দেন, ঠিক আছে, সংস্থা হয়ে যাবে। সিএ এবং সিএমএ এই দুটোর পাশে আইবি যোগ করে দেন, এগুলার সংস্থা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। ওকে, এগুলো হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টিং সংক্রান্ত সংস্থা। ঠিক আছে, এবং এই যে এই আইসিএবি এই প্রতিষ্ঠানটা থেকে যেই সকল হিসাব বিজ্ঞানীরা পাশ করে বা যেই সকল অনুমোদিত হিসাববিদরা পাশ করে তাদেরকে বলা হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, আপনারা চাইলে এইচএসসি পরীক্ষার পরে অথবা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করার পরে এই যে আইসিএবিতে ভর্তি হতে পারেন। আইসিএবিতে ভর্তি হওয়ার মাধ্যমে আপনারা যদি এখানকার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির যে কোর্সটা এটা যদি করে ফেলেন, এটার মূলত 3টা ধাপ আছে। ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি আপনি হতে চান এটার 3টা ধাপ আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার নলেজ লেভেল, ঠিক আছে, একটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেল, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। এই 3টা লেভেলে পরীক্ষা যদি আপনি পাস করতে পারেন, 3টা লেভেলে আপনার মোট 17টা পেপার পরীক্ষা দিতে হয়। তো এটা যদি আপনি পরীক্ষা দিয়ে পাস করেন তাহলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন। আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একবার পাস করে ফেলেন তাহলে আপনি হয়ে যাবেন একজন প্রফেশনাল হিসাববিদ। ওকে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ 10টা হাইলি পেইড প্রফেশনের মধ্যে একটা হচ্ছে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ওকে, তো আমরা ভাই অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়বো
অথবা বিজনেসে যারা পড়তেছি তারা এই সিএ করবো তো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই এর প্রতি অনুপ্রাণিত হবেন যে এই যে আইসিএবি এই প্রতিষ্ঠানটা থেকে আমরা কি ডিগ্রি নিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। এবং আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটা পাশ করে ফেলার পর এই যে আপনি সিএ ডিগ্রিধারী হয়ে যাবেন। বাংলাদেশে যারা নিবন্ধিত অনুমোদিত হিসাববিদ বা হিসাব বিজ্ঞানী আইসিএবি থেকে পাশ করা যারা, তাদেরকে যে সিএ বলা হয়। এবং এই যে আইসিএমএবি থেকে যারা পাশ করে তাদেরকে বলা হয় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, যেটার শর্ট ফর্ম হচ্ছে আমার কি, এটার শর্ট ফর্ম হচ্ছে সিএমএ। ঠিক আছে, আইসিএবি থেকে যারা পাশ করে তাদেরকে বলা হয় সিএ, আইসিএমএবি থেকে যারা পাশ করে তাদেরকে বলা হয় সিএমএ। ওকে, বুঝতে পারছি। এবং আমি আপনাদেরকে একটা বলি, আইসিএবি এটা আইসিএমএবি থেকে অবশ্যই অনেক বড় প্রতিষ্ঠান এবং এটাই প্রধান। এটা থেকে যারা পাস করে তাদেরকে সিএ বলা হয়। সিএরা হচ্ছে অনেক বড় মাপের অ্যাকাউন্টেন্ট এবং সিএমএ এরাও মোটামুটি এদের চেয়ে একটু ছোটো মাপের অ্যাকাউন্টেন্ট। এবং এই যে সিএ এরা হচ্ছে আপনার যত প্রকার যত এই যে নিরীক্ষার কাজ, করের কাজ, এগুলোতে ফাইনাল কাজ করে থাকে বা এদের সাইন থাকে। অডিটের কাজ যেগুলো হয় সবগুলোতে এই যে সিএ এর সাইন থাকে। সিএমএ যারা করে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তাদের সাইনে কিন্তু তেমন কোনো কাজ হয় না। ঠিক আছে, এরাও অ্যাকাউন্টেন্ট কিন্তু এদের চেয়ে এই সিএরা হচ্ছে অনেক বড় মাপের অ্যাকাউন্টেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে অ্যাকাউন্টিং ডিগ্রি প্রদানকারী দুটি সংস্থা আছে। আইসিএবি এই প্রতিষ্ঠানটা কোথায়? এটা হচ্ছে কারণ বাজার আপনারা হচ্ছে আসলে দেখতে পারবেন। কারণ বাজারে সিএ ভবন নামে একটি বিল্ডিং আছে, ওইটাই হচ্ছে আইসিএবি। এবং আইসিএমএবি এটা কোথায়? এটা হচ্ছে আপনার কাটাবনে আইসিএমএবির প্রতিষ্ঠান আছে। তো এরাই বাংলাদেশে অ্যাকাউন্টিং রেগুলেট করছে। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। ওকে, বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কারা? আমরা আগের স্লাইডে পড়ে এসেছি। বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে নাম্বার ই আইসিএবি। ওকে, আইসিএমএবি এটা থেকে কি ডিগ্রি প্রদান করে? এটা থেকে ডিগ্রি প্রদান করে সিএমএ। এবং আইসিএবি এটা থেকে কি ডিগ্রি প্রদান করে? সিএ। ওকে, তাহলে আমার প্রতিষ্ঠানে কি বলছে? সিএ ডিগ্রি কে প্রদান করে? অবশ্যই আইসিএবি। নাম্বার ই ইজ দি রাইট অ্যান্সার। বাংলাদেশে হিসাব বিজ্ঞানের নীতিমালা নির্ধারণকারী প্রতিষ্ঠানের নাম কি? দি অ্যান্সার ইজ আইসিএবি। আপনার অপশনে যদি আইসিএমএবি এবং আইসিএবি দুটো যদি একসাথে থাকে, আপনি অবশ্যই আইসিএবি কে সিলেক্ট করবেন। আইসিএবি হচ্ছে মেইন হেড, তারাই হচ্ছে অ্যাকাউন্টিং নীতি নির্ধারণকারী সংস্থা। ওকে, আইসিএবি ইজ দি বস। তারপর অবস্থান আসবে আইসিএমএবির। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিকে চলে গেলাম। আমাদের পরবর্তী যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে এই যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। ঠিক আছে, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। এই যে ভাই আপনারা একটু দেখেন, এই যে আমরা তথ্য সরবরাহকারী, আমরা কি বলেছিলাম? সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে থাকে। এই যে সংশ্লিষ্ট ব্যবহারকারী একটা শব্দ, সংশ্লিষ্ট ব্যবহারকারী। তো এই ব্যবহারকারী কারা? এই ব্যবহারকারী সম্পর্কে আমরা এই যে এখন জানবো। ঠিক আছে, এরা হচ্ছে এই যে হিসাব তথ্যের ব্যবহারকারী। তৃতীয় ধাপে আমরা যেটা পড়ছিলাম সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এটা সম্পর্কে আমরা এখন জানবো যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। ওকে, আসেন আমরা একটু দেখি হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের ব্যবহারকারী মূলত দুই প্রকার, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেক পক্ষ হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী।
ভাইয়ারা আপনারা সবাই খাতায় লিখে নেন, যদি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হয়, কোনো ব্যবহারকারীর হিসাব তথ্যের কোনো ব্যবহারকারীর যদি অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হয় তাহলে তার অবশ্যই দুটা শর্ত ফিল আপ করতে হবে। এই দুটা শর্ত যদি ফিল আপ না হয় তাহলে সে কখনোই হিসাবের অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারবে না। যদি এই দুটি শর্ত ফিল আপ না করে তাহলে সে হিসাবের বাহ্যিক ব্যবহারকারী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম? দুটি শর্ত আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী হওয়ার জন্য। এই দুটি শর্ত যদি ফিল আপ না করে তাহলে সে বাহ্যিক ব্যবহারকারী হয়ে যাবে। কি কি দুটি শর্ত? নাম্বার 1, এই দুটো হচ্ছে আমাদের শর্ত। আমাদের যদি অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হয় তাহলে ওই ব্যবহারকারীকে অবশ্যই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে হবে, তাকে অবশ্যই প্রতিষ্ঠানের বেতনভুক্ত হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা প্রশ্ন, ভাইয়ারা, কোম্পানির যে স্টক হোল্ডার আছে, শেয়ারের মালিক, সে কি আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী? আপনাদের সবার কাছে আমার কোশ্চেন, স্টক হোল্ডার বা শেয়ারের মালিক সে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী? আপনারা সবাই এখনই উত্তর দিবেন, ফাস্ট 1 মিনিটের মধ্যে সবাই অ্যান্সার করবেন যে স্টক হোল্ডার বা শেয়ারের মালিক সে কি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী? এই যে আমরা দেখতে পাচ্ছি সানোয়ার হোসেন, দিহান, হৃদয় আহমেদ, সুমাইয়া রহমান, লামিয়া, লায়লা, জাহিদ হাসান, অন্তর সিং, হুজ্জাতুর রহমান, আল নাহিয়ান লিহান। ওকে, ঠিক আছে, আপনারা সবাই অ্যান্সার দিয়েছেন সঠিক যে শেয়ার হোল্ডার কখনো অভ্যন্তরীণ ব্যবহারকারী না। আমরা সবাই জানি শেয়ার হোল্ডার সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, কিন্তু শেয়ার হোল্ডার কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বেতনভুক্ত কর্মচারী নয়। শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের লভ্যাংশের অংশ পেয়ে থাকে। ঠিক আছে, প্রতি বছর যে ডিভিডেন্ড ঘোষণা করা হয় ওই লভ্যাংশের একটি অংশ পায়। শেয়ার হোল্ডার কিন্তু আমার বেতনভুক্ত কর্মচারী অথবা কর্মকর্তা নয়। সুতরাং শেয়ার হোল্ডার এই দ্বিতীয় শর্ত ফিল আপ না করার কারণে অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারবে না। শেয়ার হোল্ডার একজন বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, সুতরাং আমরা এই যে অপশনগুলো আছে প্রতিটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। যদি এই দুটো শর্ত ফিল আপ করে তাহলে সে অভ্যন্তরীণ, দুটোর মধ্যে যদি যে কোনো একটা শর্ত ফিল আপ না করে তাহলেই সে বাহ্যিক ব্যবহারকারী। আশা করি বুঝতে পারছি। যেমন এই যে এক মালিকানা ব্যবসায়ের মালিক, ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় তো সে একাই বস, একাই সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বেতনভুক্ত না, তার হচ্ছে একাই বস। ঠিক আছে, সে যা মুনাফা হবে সবই নিয়ে নিবে। সুতরাং এক মালিকানা ব্যবসায়ে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ, ঠিক আছে, অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং বেতনভুক্ত। কর্মকর্তাগণ, আমার যে প্রতিষ্ঠানের সিইও আছে, এমডি আছে, ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর, তারা কি? তারা হচ্ছে কর্মকর্তা। ঠিক আছে, আমরা আরেকটা কথা লিখে নিতে পারি, অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে মূলত যারা রোল প্লে করে তারা হচ্ছে ডিরেক্টর, সুপারভাইজার, অফিসার। এই তিনজন আমার প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ ব্যবহারকারীর রোল প্লে করে। ডিরেক্টর, সুপারভাইজার, অফিসার, এই তিনজন অভ্যন্তরীণ ব্যবহারকারীর রোল প্লে করে। আন্তঃনিরীক্ষক, অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আন্তঃনিরীক্ষক এই জিনিসটা আবার কি? আমরা জানি নিরীক্ষা কাজটা হচ্ছে সেই কাজ যে কাজের মাধ্যমে যে আমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে, যে
ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী তৈরি হয়েছে কিনা বা ঠিক আছে কিনা এটা নিরীক্ষা করার জন্য অডিট করা হয়। ঠিক আছে, অডিট করতে হয় একজন, এই যে আমাদের যে নিরীক্ষক আছে তৃতীয় পক্ষের একজন নিরীক্ষক দ্বারা। তো থার্ড পার্টি একজন একটা কোম্পানি থেকে যদি আমার কোম্পানিতে অডিট করতে আসে, ঠিক আছে, এই অডিট করার আগেই আমি আমার কোম্পানির ভিতরে একজন অডিটরকে নিয়োগ দিব, একজন এমপ্লয়িকে নিয়োগ দিব, যাকে আমরা বলবো আন্তঃনিরীক্ষক বা অভ্যন্তরীণ নিরীক্ষক। ওই যে তৃতীয় পক্ষের যে কোম্পানিটা, সে অডিট করার আগেই এই অভ্যন্তরীণ নিরীক্ষক, তার দায়িত্ব হচ্ছে কোম্পানির সকল প্রকার স্টেটমেন্ট ঠিক মতো রেখে দেওয়া, সকল প্রকার স্টেটমেন্ট ঠিক মতো সঠিকভাবে তৈরি করে রাখা, যাতে ওই তৃতীয় পক্ষের অডিটর যখন অডিট করতে আসবে আমার কোম্পানিতে, তখন তার যাতে কোনো সমস্যা না হয়, তাকে যাতে প্রপার তথ্য, অ্যাকিউরেট তথ্যগুলো প্রোভাইড করতে পারে। এটাই হচ্ছে আন্তঃনিরীক্ষকের কাজ। আন্তঃনিরীক্ষক আমার প্রতিষ্ঠানে বেতনভুক্ত, সে আমার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত অংশগ্রহণ করতে পারে। সুতরাং আন্তঃনিরীক্ষক একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। আশা করি বুঝতে পারছি আন্তঃনিরীক্ষক কে। আন্তঃনিরীক্ষক হচ্ছে আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর, বেতনভুক্ত, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে অন্যান্য পরিচালকগণ। ঠিক আছে, এই যে তারপর আমরা এখানে আসলাম, কোম্পানির মালিক, শেয়ার হোল্ডারগণ, সম্ভাব্য বিনিয়োগকারী, এরা কেউ আমাদের কি না, অভ্যন্তরীণ ব্যবহারকারী না। কারণ কি? কারণ আমরা জানি মালিক বা শেয়ার হোল্ডারগণ তারা কি করে, সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তারা বেতনভুক্ত না। বেতনভুক্ত না হওয়ার কারণে তারা কি ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। কর্মচারী, কর্মচারী মানে কি? যারা নিম্ন পদে কাজ করে, ঠিক আছে, নিচু পদে কাজ করে, ঠিক আছে, যেমন এই যে পিয়ন, সহকারী, অফিস সহকারী যারা আছে তারা, তো তারা অবশ্যই আমাদের বেতনভুক্ত, কিন্তু কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে তারা কোনো অংশগ্রহণ করে না, এই জন্য কর্মচারী বাহ্যিক ব্যবহারকারী। কর কর্তৃপক্ষ, এনবিআর, কর কর্তৃপক্ষ, ইনকাম ট্যাক্স, তারা কি আমার প্রতিষ্ঠানের বেতন নেয়? বেতন কিন্তু তারা নেয় না, এবং তারা আমার প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না, দুটার একটাও না, তারা বাহ্যিক ব্যবহারকারী। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, সরকার, বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা, ঠিক আছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যারা যে রেগুলেটরি অথরিটি আছে, যেমন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, বিএসইসি, এটি হচ্ছে আমাদের যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আছে বা শেয়ার মার্কেট যে আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা নিয়ন্ত্রণকারী। তো তারা আমার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে না এবং বেতনভুক্তও না, তো তারা হচ্ছে আমার যে তথ্যগুলো হবে ওগুলোর বাহ্যিক ব্যবহারকারী। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারলাম যে এই দুটো শর্তই মেইন, এই দুটো ফিল আপ করলে অভ্যন্তরীণ, দুটোর মধ্যে একটা যদি ফিল আপ না করে বাহ্যিক, শেষ, সহজ কথা। আরও কিছু উদাহরণ আছে, এই যে এখানে ভান্ডার ব্যবস্থাপক, আমার যদি পণ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, তাহলে আমার একটা গুদাম থাকবে, ওই গুদামে কত পণ্য আসলো, কত পণ্য গেল, তার জন্য একজন ব্যবস্থাপক দরকার, উনি হচ্ছে ভান্ডার ব্যবস্থাপক। উনি বেতনভুক্ত, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, তাই সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপর হচ্ছে যে সুপারভাইজারগণ বা পরিদর্শকগণ। সুপারভাইজার কি? ওই যে আপনার হচ্ছে মনে করেন গার্মেন্টসে মনে করেন 20 জন শ্রমিক একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করে, ঠিক আছে, তো সে আমার বেতনভুক্ত এবং প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, সে অভ্যন্তরীণ। তারপর হচ্ছে ট্রেজারার, কোষাধ্যক্ষ, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রেজারার কোষাধ্যক্ষ, উনি হচ্ছে মূলত একজন আর্থিক ব্যবস্থাপক, প্রতিষ্ঠানে ক্যাশ টাকা সংক্রান্ত কাজকর্ম ট্রেজারার করে থাকে, ঠিক আছে। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটারও একজন ট্রেজারার আছে। সরকার থেকে এই যে 700-800 কোটি টাকা, 800 কোটির উপরে টাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হয়, এই টাকাগুলা কোন সেক্টরে কত টাকা যাবে এটা নির্ধারণ করার জন্য একজন ব্যবস্থাপকের প্রয়োজন আছে না? অবশ্যই আছে। তো সেই কাজ করে থাকে হচ্ছে ট্রেজারার। ওকে, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরই একজন শিক্ষক ডক্টর মমতাজউদ্দিন আহমেদ, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন, ঠিক আছে। তো ট্রেজারার হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপক যে ক্যাশ টাকা সংক্রান্ত আদান প্রদান নিয়ে কাজ করে থাকে, সে বেতনভুক্ত, সে আমার সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ করে।
প্রধান হিসাব রক্ষক সেম, দুইটা শর্ত ফিল আপ করে, এজন্য সে অভ্যন্তরীণ। বাহ্যিক ব্যবহারকারী, এগুলো যদি আমরা কিছু দেখি, ঠিক আছে, আপনারা এগুলো সবই দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা ব্যতিক্রম ধর্মী কয়েকটা নিয়ে আলোচনা করব, যেমন এই যে প্রতিযোগীগণ। মনে করেন আমি লাক্স কোম্পানির মালিক, ঠিক আছে, আমি লাক্স কোম্পানির মালিক, ঠিক আছে। এখন আমার যে কম্পিটিটর আছে ডাভ কোম্পানি, সে কিন্তু আমার প্রতিষ্ঠানে বেতনভুক্ত না, আমার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ করে না, কিন্তু সে কিন্তু আমার প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি যেটা পাবলিশ করি সেটা দেখতে পারে, ঠিক আছে, আমার ইনকাম স্টেটমেন্ট, আমার ব্যালেন্স শিট, এগুলো সে দেখতে পারে। তো এই জন্য সে আমার প্রতিষ্ঠানের বাহ্যিক ব্যবহারকারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ঠিক আছে, তারাও হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এটা বাহ্যিক ব্যবহারকারী। কারণ কি? এখন আপনারা বলতে পারেন ভাইয়া কোম্পানির যে আমার আর্থিক বিবরণীগুলা, এই আর্থিক বিবরণী শিক্ষকরা নিয়ে কি করে? আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন গবেষণা করে, রিসার্চ করে, এই জন্য তাদের কোম্পানিগুলোর যে আর্থিক বিবরণীগুলো আছে ওগুলো নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস, গবেষণা করার প্রয়োজন হয়, ঠিক আছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কখনোই কোনো কোম্পানির বেতনভুক্ত না, সিদ্ধান্ত গ্রহণ করে না, এই জন্য তারা বাহ্যিক ব্যবহারকারী। আবার যে অনুসন্ধানকারী গবেষকগণ সেম, ঠিক আছে, ওই দুটা সব শর্ত ফিল আপ করে না, এই জন্য তারা বাহ্যিক ব্যবহারকারী। অন্য যে কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ, ঠিক আছে, এটাও আমাদের প্রতিষ্ঠানের বাহ্যিক ব্যবহারকারী, কারণ তারা আমার হচ্ছে বেতনভুক্ত না এবং সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ করে না। এরপর আমি আপনাদেরকে যে জিনিসটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে স্টক হোল্ডার এবং স্টেক হোল্ডার। ঠিক আছে, স্টক হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার। আপনাদের কাছে স্টেক হোল্ডার এই টার্মটা অনেক নতুন হতে পারে, তো আপনারা সবাই জানেন এই যে স্টক হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার এই দুটো টার্ম কিন্তু কখনোই এক না, ঠিক আছে। স্টক হোল্ডার মানে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মালিক, ঠিক আছে, সে হচ্ছে স্টক হোল্ডার, যে প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করেছে। কিন্তু স্টেক হোল্ডার STAKE স্টেক হোল্ডার, সে হচ্ছে আমার প্রতিষ্ঠানের তথ্যের জন্য আগ্রহী যে কোনো ব্যক্তি। মনে করেন আমি হচ্ছে লাক্স কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলাম, কারণ কি আমি বাজার থেকে লাক্সের সাবান কিনি, ঠিক আছে, তাদের কোম্পানির কি অবস্থা এটা আমার জানতে মন চাইতে পারে। তো আমি যদি অনলাইনে সার্চ দিয়ে লাক্স কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখি, ঠিক আছে, আমার জানতে মন চাইতে পারে, কারণ আমি তাদের পণ্যদ্রব্য ব্যবহার করি, ঠিক আছে, আমি তাদের একজন ভোক্তা। তো সেইখান থেকে আমি তাদের তথ্যের জন্য আগ্রহী একজন ব্যক্তির মধ্যে পড়ি, কিন্তু আমি কিন্তু লাক্স কোম্পানির শেয়ার কিনি নাই। ওকে, আমি কিন্তু ভাই লাক্স কোম্পানির কোনো শেয়ার কিনি নাই, এই জন্য আমি স্টক হোল্ডার না, কিন্তু স্টেক হোল্ডার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বাহিরের বাহ্যিক যে কোনো ব্যক্তি স্টেক হোল্ডার হতে পারে। ওকে ওকে এখন আপনার স্টেক হোল্ডার মানে আগ্রহী যে কোনো ব্যক্তি, সে যদি মনে করেন আমি লাক্স কোম্পানির সাবান ব্যবহার করি, ঠিক আছে, আমি একজন স্টেক হোল্ডার, তাদের পণ্যদ্রব্যের জন্য আগ্রহী ব্যক্তি। এখন আমি যদি লাক্স কোম্পানির শেয়ার কিনে ফেলি, যদি শেয়ার ক্রয় করি, তাহলে আমি তাদের স্টক হোল্ডার হয়ে যাব, স্টেক হোল্ডার থেকে স্টক হোল্ডার হয়ে যাব। ওকে, অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে স্টেক হোল্ডার যদি শেয়ার ক্রয় করে তাহলে সে স্টক হোল্ডার হয়ে যায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টক হোল্ডার হতে হলে অবশ্যই শেয়ার ক্রয় করতে হবে, শেয়ার ক্রয় করা ছাড়া স্টক হোল্ডার হওয়া সম্ভব না, ঠিক আছে।
এবং স্টেক হোল্ডার যে কোনো ব্যক্তি হতে পারে। ভাইয়া ভান্ডার ব্যবস্থাপকটা আবার বলেন। ভাইয়া ভান্ডার ব্যবস্থাপক, এখানে এই যে ভান্ডার ব্যবস্থাপক, মনে করেন আমি একটি পণ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ঠিক আছে, আমার এখানে মনে করেন এই যে কলমটা উৎপাদন হয় আমার প্রতিষ্ঠানে, ঠিক আছে, এখানে কলম উৎপাদনের জন্য আমার প্লাস্টিক নিয়ে আসতে হবে কারখানায়, কত কত ট্রাক প্লাস্টিক আমার কারখানায় আসলো এবং কত ট্রাক কলম উৎপাদন হয়ে বাইরে যাচ্ছে, এগুলা হিসাব রাখার জন্য আমার একটা গুদাম লাগবে না? আমি কলমটা প্রডিউস করে একটা গুদামে রাখবো, ওই গুদামে কত পণ্য আসলো কত পণ্য গেল এটা নির্ণয় করার জন্য একজন ভান্ডার ব্যবস্থাপকের প্রয়োজন আছে, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ভান্ডার ব্যবস্থাপকের কাজ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি স্টক হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার এটার ডিফারেন্স। ওকে, নেক্সট তাহলে আমরা এই যে অ্যান্সার করার চেষ্টা করি এই কোশ্চেনগুলা। ওকে, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? অ্যান্সার ইজ ব্যবস্থাপনা। শেয়ার হোল্ডার বাহ্যিক, কর্মচারী বাহ্যিক। আপনাদেরকে একবার বলি, কর্মচারীর জায়গায় যদি কর্মকর্তা হতো, কর্মকর্তা কিন্তু অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু কর্মচারী মানে কি অফিস সহকারী, নিচু পদের যে এমপ্লয়িরা আছে তারা কিন্তু আমার সিদ্ধান্ত গ্রহণ করে না, এই জন্য তারা বাহ্যিক। ট্রেড ইউনিয়ন আসবে না, সরকার আসবে না, সবাই বাহ্যিক। অ্যান্সার ইজ সি। ওকে, 2 নাম্বার, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ভুল? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? অ্যান্সার করার চেষ্টা করেন আপনারা। এই যে একটু আগে আমরা যেটা বললাম, এই যে দেখেন, কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কখনোই না, কর্মচারী হচ্ছে একটি বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে। কর্মচারী অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, কর্মচারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, কর্মকর্তা সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? এটা, কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই তথ্যটাই হচ্ছে ভুল। তাছাড়া বাকিগুলো সঠিক, যেমন ব্যবস্থাপনা সে অভ্যন্তরীণ, কর্পোরেট কর্তৃপক্ষ বাহ্যিক, শেয়ার হোল্ডার বহিস্থ, পাওনাদার বহিস্থ, সবগুলোই ঠিক আছে, খালি এই একটা স্টেটমেন্ট এটা ভুল। নেক্সট দেখেন আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভিত্তি বা হিসাব নিকাশের মূল ভিত্তি। হিসাব বিজ্ঞানের ভিত্তি এটা আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে নগদান ভিত্তি আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি, ঠিক আছে। নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি আপনারা খাতায় লিখতে পারেন যে নগদান ভিত্তি এটা আইএফআরএস এবং গ্যাপ, নগদান ভিত্তি আইএফআরএস এবং গ্যাপ সাপোর্ট করে না। এবং আমাদের এই যে বকেয়া ভিত্তি, বকেয়া ভিত্তি এটা হচ্ছে আইএফআরএস এবং গ্যাপ সাপোর্ট করে। ওকে, আমরা জানতে পারলাম নগদান ভিত্তি আইএফআরএস এবং গ্যাপ সাপোর্ট করে না, বকেয়া ভিত্তি আইএফআরএস এবং গ্যাপ সাপোর্ট করে। এখন কোশ্চেন হচ্ছে আইএফআরএস এবং গ্যাপ এই দুটো কি? ভাই আইএফআরএস এবং গ্যাপ সম্পর্কে আমরা নেক্সট লেকচারে বিস্তারিত জানবো, পরবর্তী লেকচারে বিস্তারিত জানবো যে আইএফআরএস কি গ্যাপ কি। ওকে, আজকের লেকচারে এটা আমাদের আলোচ্য বিষয় না, আজকে আমরা জাস্ট নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি সম্পর্কে জানবো। নগদান ভিত্তি বলতে বোঝাচ্ছে আমরা নগদান ভিত্তি কখন হবে, যখন আমাদের নগদান ভিত্তির মূল কনসেপ্ট হচ্ছে একটি হিসাব তখনই হিসাবভুক্ত করা হবে যখন ক্যাশ টাকার আদান প্রদান হবে, নগদ টাকার আদান প্রদান হবে। এই যে দেখেন, নগদ প্রাপ্তি প্রদান লিপিবদ্ধ করা হয়। এবং বকেয়া ভিত্তির কথা হচ্ছে আমার ক্যাশ টাকা আমি পাইতে পারি অথবা নাও পেতে পারি, আমাদের একটা লেনদেন তখনই লিপিবদ্ধ হবে যখন আয় অর্জিত হবে এবং ব্যয় সংগঠিত হবে। বুঝতে পারলাম? নগদান ভিত্তি
আমরা একটি হিসাব তখনই লিপিবদ্ধ করব যখন আমার নগদ অর্থ প্রাপ্তি হবে, নগদ অর্থ প্রদান হবে। বকেয়া ভিত্তি হিসাবে একটি হিসাব তখনই লিপিবদ্ধ হবে যখন আয় অর্জিত হবে এবং ব্যয় সংগঠিত হবে। ঠিক আছে, এখানে নগদ অর্থের প্রাপ্তি গুরুত্বপূর্ণ নয়। আমি আপনাদেরকে নগদান ভিত্তির একটা বাস্তব উদাহরণ আমার বাস্তব জীবন থেকে নিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনারা একটা গল্প শুনেন। মনে করেন আমার বাসার পাশে, আমার বাসার গলির সামনে একজন কাকা আছে। উনি হচ্ছে টং দোকানের মালিক, চায়ের দোকানের মালিক। ওনার হচ্ছে নাম মনে করেন এক্স, নামটা প্রকাশ না করি, মিস্টার এক্স। ঠিক আছে, তো ওই চাচা একদিন আমি ওনার দোকানে বসে চা খাচ্ছি, তো 2-3 জন ভাই আসলো, ওনারা খাইলো। খাওয়া দাওয়ার পরে প্রায় 100 টাকা বিক্রি হয়ে গেল। ঠিক আছে, 100 টাকা বিক্রি হওয়ার পর আমি চাচাকে বললাম যে চাচা বাহ, আপনার তো প্রায় 100 টাকা ইনকাম হয়ে গেল। তারা প্রায় 100 টাকা খেয়ে ফেললো। তো আমি চাচা বললো যে কোথায়, আমার তো 100 টাকা ইনকাম হলো না। কারণ কি করছে, তারা হচ্ছে বাকি খাইছে, খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে বকেয়া রেখে চলে গেছে। ঠিক আছে, চাচা বলছে যে কই, আমি তো 100 টাকা পেলাম না, কারণ তারা হচ্ছে বাকি খাইছে, বাকি খেয়ে পরবর্তীতে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আমি তো ওই যে বকেয়া ভিত্তির চিন্তা করতেছি, বকেয়া ভিত্তি অনুযায়ী আমি ভাবতেছি যে চাচার 100 টাকা ইনকাম হয়ে গেছে। কিন্তু চাচা যেটা অনুমান করতেছে সেটা হচ্ছে নগদান ভিত্তি। নগদান ভিত্তি অনুযায়ী ওনার 100 টাকা ইনকাম হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে নগদান ভিত্তি অনুযায়ী নগদ টাকা যখন পাবে তখনই সে টাকা হিসাব করবে। যেমন ওই চাচা, উনি কি হিসাব করতেছে, ওনার কাছে হিসাব হচ্ছে উনি হচ্ছে নগদান ভিত্তি অনুসরণ করতেছে। নগদান ভিত্তি অনুসরণ করে হচ্ছে ছোট প্রতিষ্ঠান। ছোট প্রতিষ্ঠান, ঠিক আছে, ছোট প্রতিষ্ঠান সমূহ। একটা টঙের দোকান, এটা ছোট প্রতিষ্ঠান না, তো এটা হচ্ছে নগদান ভিত্তি অনুসরণ করবে। ঠিক আছে, নগদান ভিত্তি অনুযায়ী আমাদের তখনই টাকাটা লিপিবদ্ধ হবে যখন নগদ অর্থ প্রাপ্তি হবে, নগদ অর্থ প্রদান হবে। এখন আপনি দেখেন ওই যে তারা যে বাকি খেয়ে চলে গেল, তারা কি খাওয়ার পর টাকা পরিশোধ করছে? টাকা পরিশোধ করে নাই, নগদ অর্থ পায় নাই চাচা। তো নগদ অর্থ না পাওয়ার কারণে সে লিপিবদ্ধ করবে না। কখন লিপিবদ্ধ করবে? যখন তারা টাকাটা পরিশোধ করবে, তখন লিপিবদ্ধ করবে। ঠিক আছে, কিন্তু আমি কি চিন্তা করছি? আমি চিন্তা করছি হচ্ছে বকেয়া ভিত্তিতে। কারণ কি, এই যে আয় সংগঠিত হয়েছে, আয় কখন সংগঠিত হয়? আয় তখনই সংগঠিত হয়, এই যে আয় তখনই সংগঠিত হয় যখন পণ্যদ্রব্য বিক্রয় ও সেবা প্রদান হয়। ঠিক আছে, এখন এই যে চাচা পণ্যদ্রব্য বিক্রয় করে ফেলছে, সে চা বিস্কুট এগুলো বিক্রয় করে ফেলছে, আমি তো এটা ভাবতেছি। তো সেই জন্য তার আয় অর্জিত হয়েছে এবং ব্যয় সংগঠিত হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? বকেয়া ভিত্তির মেইন কনসেপ্ট হচ্ছে যখন আয় অর্জিত হবে আর ব্যয় সংগঠিত হবে। এটার আরও একটা এক্সাম্পল যদি আমরা বলি, যেমন মনে করেন আমি মাসের শুরুতে একজন ব্যবস্থাপককে নিয়োগ দিলাম। ঠিক আছে, একজন ব্যবস্থাপককে নিয়োগ দিলাম, সে সারা বছর আমার প্রতিষ্ঠানে চাকরি করলো, তার প্রতি মাসে বেতন হচ্ছে 10,000 টাকা করে। ঠিক আছে, সে 12 মাস চাকরি করলো। 12 মাস চাকরি করার পর তার বেতন কত টাকা হলো? 1,20,000 টাকা। তো এখন আমি যদি বকেয়া ভিত্তিতে চিন্তা করি, বকেয়া ভিত্তিতে তাকে যদি আমি টাকা পরিশোধ করে দেই, ঠিক আছে, পরিশোধ করলেও আমার আয় অর্জিত হবে, পরিশোধ না করলেও আয় অর্জিত হবে। কিন্তু নগদান ভিত্তিতে আমি যদি চিন্তা করি, তাহলে আমি যদি তাকে টাকা পরিশোধ না করি নগদে, তাহলে আমার আয়টা অর্জিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমি টাকা নগদে পরিশোধ না করছি ততক্ষণ পর্যন্ত আয় অর্জিত হবে না। কারণ নগদান ভিত্তিতে নগদ অর্থের প্রাপ্তি এটাকেই মেইন হিসেবে ধরা হয়, আর বকেয়া ভিত্তিতে নগদ অর্থের প্রাপ্তি প্রদান এটাকে মেইন হিসেবে ধরা হয় না। ঠিক আছে, আমার টাকা বকেয়া থাকলেও আমি যদি আয় অর্জিত হয় অথবা ব্যয় সংগঠিত হয়, তাহলেই আমার জিনিসটাকে লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, এবং আয় অর্জিত হওয়ার, ব্যয় সংগঠিত হওয়ার কি শর্ত? পণ্যদ্রব্য ক্রয় করতে হবে, সেবা প্রদান করতে হবে। আর ব্যয় তখনই সংগঠিত হবে যখন পণ্য ক্রয় করা হবে, সেবা গ্রহণ করা হবে। আমি যে এই যে ব্যবস্থাপককে নিয়োগ দিয়েছিলাম, ঠিক আছে, ব্যবস্থাপককে নিয়োগ দেওয়ার পর সে আমার প্রতিষ্ঠানকে 1 বছর ধরে সেবা প্রদান করছে না। তো সেবা যেহেতু প্রদান করছে,
আমি আমার ব্যবস্থাপকের থেকে সেবা গ্রহণ করছি, এই 1 বছর ধরে আমি তার সেবা গ্রহণ করছি, সেবা গ্রহণ করার জন্য আমার ব্যয় সংগঠিত হয়েছে। এখন আমি তাকে ক্যাশ টাকা দেই অথবা না দেই, দ্যাটস নট ফ্যাক্ট। বকেয়া ভিত্তিতে ক্যাশ টাকা না দিলেও আমার যদি বকেয়া থাকে, ওখান থেকেই আমার ব্যয় সংগঠিত হয়ে যাবে। তো আপনারা সবাই দেখতে পারলেন যে এই যে আমরা বকেয়া ভিত্তি নিয়ে আলোচনা করলাম, এই যে আমরা যে বললাম বকেয়া ভিত্তিতে নগদ অর্থের যে টাকা আদান প্রদান, এটা ইম্পর্টেন্ট নয়। আমার যদি বকেয়া থাকে তাহলেও এটা লিপিবদ্ধ করতে হবে। আর নগদান ভিত্তিতে আমার নগদ অর্থের প্রাপ্তিটাই মূল জিনিস, ঠিক আছে। বকেয়া যদি কোনো কিছু থাকে ওইটা আমার অ্যাকাউন্টিং লিপিবদ্ধকরণের মধ্যেই আসবে না, ঠিক আছে। তাহলে এই যে আমরা বকেয়া ভিত্তির কথাটা আলোচনা করলাম সম্পূর্ণ, এই বকেয়া ভিত্তি অনুযায়ী আমাদের সমন্বয় জাবেদা হয়ে থাকে। আমরা পরবর্তীতে যখন সমন্বয় জাবেদা পড়ব তখন বকেয়া ভিত্তিটা আরও ইন ডিটেইল আলোচনা করব, ঠিক আছে। এবং বর্তমান অ্যাকাউন্টিং জগৎ এই বকেয়া ভিত্তির দ্বারাই চলে, ঠিক আছে। আধুনিক অ্যাকাউন্টিংয়ে নগদান ভিত্তি অত একটা ব্যবহার হয় না। এই যে ছোটোখাটো যে এক মালিকানা প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, তারা এই নগদান ভিত্তি অনুসরণ করে, ঠিক আছে। এবং এই বকেয়া ভিত্তিকে আমার আইএফআরএস এবং গ্যাপ আন্তর্জাতিক যে সংস্থাসমূহ তারা সমর্থন করে। এই জন্য বকেয়া ভিত্তিটা বহুল প্রচলিত, সকলের দ্বারা বহুল প্রচলিত, ওকে। এবং আমাদের যেই আমরা অ্যাকাউন্টিংগুলো করে আসছি, আমরা এইচএসসি লেভেলে এবং অ্যাডমিশন লেভেলে সামনেও যেগুলো করব, সবগুলো আমাদের এই বকেয়া ভিত্তি অনুযায়ী হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে আগাই। দেখেন এই যে আমাদের নিউ একটা কোশ্চেন, নভেম্বর 28 তারিখে একটি কাপড়ের দোকান 10,000 টাকার কাপড়ের অর্ডার পাওয়া যায়। নভেম্বরের 30 তারিখে কাপড় ডেলিভারি করা হয়। ডিসেম্বরের 10 তারিখে কাপড়ের মূল্য বাবদ চেক গ্রহণ করা হয়। ডিসেম্বরের 11 তারিখ চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়। আইএফআরএস অনুসরণ করা হলে উক্ত 10,000 টাকার কখন অর্জিত হয়েছে বলে গণ্য হবে, ঠিক আছে। এখানে দেখেন আইএফআরএস অনুসরণ করলে আমরা কি জানতাম, আইএফআরএস এবং গ্যাপ কে অনুসরণ করে, বকেয়া ভিত্তি। সুতরাং আমরা বলতে পারি এই যে 1 নম্বর কোশ্চেনটা, এটা আমাদের বকেয়া ভিত্তি অনুযায়ী সলভ করতে হবে। তো বকেয়া ভিত্তি অনুযায়ী আমার এই কত তারিখে আমার আয়টা অর্জিত হয়েছে, আমরা জানি বকেয়া ভিত্তি অনুযায়ী আমি ক্যাশ টাকা পাই অথবা না পাই এটা ইম্পর্টেন্ট না। আমার যেদিন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়েছে অথবা সেবা অর্জিত হয়েছে ওই দিনই আমার এন্ট্রিটা লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর কোশ্চেনে আমার ব্যয় সংগঠিত হয়েছে কবে, 28 নভেম্বর তারিখে কি হয়েছে, কাপড়ের অর্ডার পেয়েছে। নভেম্বরের 30 তারিখে কি হয়েছে, কাপড় ডেলিভারি করা হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে কি হয়েছে, ডিসেম্বরের 10 তারিখে চেক পাওয়া গেছে। ডিসেম্বরের 11 তারিখে চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে নভেম্বরের 30 তারিখ, এই নভেম্বরের 30 তারিখে আমি কাপড় ডেলিভারি দিছি। আমি যেই দিনই কাপড়টা ডেলিভারি দিয়ে দিছি ওই দিনই আমার ব্যয় সংগঠিত হয়ে গেছে, ঠিক আছে। আমার প্রতিষ্ঠান থেকে আমি যেদিন কাপড় ডেলিভারি দিয়ে দিছি ওই দিন আমার ব্যয় সংগঠিত হয়ে গেছে বকেয়া ভিত্তি অনুযায়ী। তাহলে আমি ওই দিন টাকা পাই অথবা না পাই ওই দিনই আমাকে ব্যয়টা লিপিবদ্ধ করতে হবে। সুতরাং নভেম্বরের 30 তারিখ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দি রাইট অ্যান্সার ইজ বি, ওকে। আমরা জানি যে বকেয়া ভিত্তি অনুযায়ী আমরা নগদ অর্থ পাই অথবা না পাই, যেদিন আয় অর্জিত হয়েছে এবং ব্যয় সংগঠিত হয়েছে সেই দিনই আমাদের লেনদেনটিকে লিপিবদ্ধ করতে হবে। এখন আমাদের ব্যয় কবে সংগঠিত হয়, ব্যয় তখনই সংগঠিত হয় যখন আমরা পণ্যদ্রব্য ক্রয় করি অথবা সেবা গ্রহণ করি, ঠিক আছে। এই দেখেন আমরা নভেম্বরের 30 তারিখ যে আমরা কাপড় ডেলিভারি করলাম, নভেম্বরের 30 তারিখ যখন আমি কাপড় ডেলিভারি করছি তখনই আমার প্রতিষ্ঠানের ব্যয় সংগঠিত হয়ে গেছে। কিন্তু দেখেন আমি কি করছি, ডিসেম্বরের 10 তারিখে চেক পাইছি, চেক পাওয়ার পর এই যে ডিসেম্বরের 11 তারিখে চেকটা আমি ব্যাংকে জমা দিছি,
এখন যদি আমি আপনাকে বলি যে নগদান ভিত্তি অনুযায়ী, যদি আমি বলি নগদান ভিত্তি অনুযায়ী কবে আমার আয়টা অর্জিত হয়েছে, অ্যান্সার হবে ডিসেম্বরের 11 তারিখ। কারণ ডিসেম্বরের 11 তারিখ আমি টাকাটা ব্যাংকে জমা দিয়ে পাইছি, ক্যাশ টাকা পেয়ে গেছি। কিন্তু বকেয়া ভিত্তি অনুযায়ী, এই যে এখানে বলছে আইএফআরএস অনুযায়ী, কারণ কি আইএফআরএস তো আপনার নগদান ভিত্তিকে সাপোর্ট করে না, এখানে নগদান ভিত্তি আসবে না। আইএফআরএস যেহেতু আমার বকেয়া ভিত্তিকে সাপোর্ট করে, আমার বকেয়া ভিত্তি অনুযায়ী এটাই হবে অ্যান্সার। ওকে, তারপরে যে নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হয় যখন নগদ গ্রহণ করা হয়। ওকে, নাম্বার সি ইজ দি অ্যান্সার। সেবা প্রদান করা হলে হয় না, অর্জিত হলে হয় না, সংগঠিত হলে হয় না। ওকে, নেক্সট লেনদেন। এই যে আমরা যে লেনদেনগুলো দেখলাম, লেনদেনের এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট অথবা কাঁচামাল। হিসাব বিজ্ঞানের মূল উপাদান, ইনপুট অথবা কাঁচামাল, এটা বলা হচ্ছে লেনদেনকে। একটি লেনদেন যদি পরিপূর্ণ লেনদেন হতে চায়, আমরা এটাকে অবশ্যই কিছু প্রধান বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে। যে কোনো কিছু লেনদেন হতে পারবে না। আমরা বলতে পারি যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কি বললাম ভাইয়ারা? সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কারণ লেনদেন হতে হলে আমাদেরকে অবশ্যই এই তিনটা শর্ত ফিল আপ করতে হবে। কোনো ঘটনা যদি এই তিনটা শর্ত ফিল আপ না করে, তাহলে ওটা আমাদের লেনদেন হতে পারবে না। যেমন অর্থের মাপকাঠিতে যদি পরিমাপযোগ্য না হয়, ঠিক আছে, অর্থের মাপকাঠিতে যদি পরিমাপযোগ্য না হয়, তাহলে আমরা ওটাকে লেনদেন ধরবো না। আর্থিক অবস্থায় যদি পরিবর্তন সাধন না হয়, ওটাকে লেনদেন ধরবো না, কমপক্ষে যদি দুটি পক্ষ জড়িত না থাকে। এখন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আমার প্রতিষ্ঠানে আমি ব্যবস্থাপক নিয়োগ দিলাম। ঘটনাটা কি? প্রতিষ্ঠানে ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো, এর মাধ্যমে কি এটা কি আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য? বা ব্যবস্থাপক মৃত্যুগ্রহণ করলো, ব্যবস্থাপক মৃত্যুবরণ করলো, এটা কি আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য? কখনোই না। মানুষের জীবনকে কখনো অর্থের মাপকাঠিতে মূল্যায়ন করা যায় না। এই যে এটা যে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা গেল না, এই জন্য এই ঘটনাটা লেনদেন হবে না। তারপর এই যে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন, আমি ব্যবস্থাপককে নিয়োগ দিলাম মাসিক 10,000 টাকার চুক্তিতে, এটার মাধ্যমে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, যার কারণে এটা লেনদেন না। কমপক্ষে দুটি পক্ষ জড়িত, ডেবিট এবং ক্রেডিট, এগুলো আমরা আগেও আলোচনা করে আসছি, যার মাধ্যমে এই দুটো পক্ষ যদি জড়িত না থাকে সেটাও লেনদেন হবে না। তো লেনদেন হতে হলে অবশ্যই এই তিনটা শর্ত ফিল আপ করতে হবে। ঠিক আছে, লেনদেনের প্রধান শ্রেণী বিভাগ দুই ভাগে, একটা বহির্লেনদেন। 10-15 মিনিট ইনাফ। হ্যালো সবাইকে, সরি ফর ইন্টারাপশন, আমাদের মানে নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, তো সেটা ব্যাপার না। এই যে আমরা লেনদেন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, আমরা এই যে আগের জায়গা থেকে আবার আলোচনা শুরু করছি। এই যে লেনদেনের প্রধানত আমার দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে বহির্লেনদেন, একটি হচ্ছে অন্তর্লেনদেন। বহির্লেনদেন বলতে আমরা মূলত ওই লেনদেনগুলোকে বোঝাবো যে লেনদেনে জড়িত দুটি পক্ষ, ডেবিট এবং ক্রেডিট, দুটি পক্ষ। আমার হচ্ছে একটি পক্ষ প্রতিষ্ঠানের বাইরের, যেমন মনে করেন আমার দেনাদার কর্তৃক 100 টাকা পরিশোধিত হলো, দেনাদার কর্তৃক 100 টাকা পরিশোধিত হলো, এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার করিম হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই যে দেনাদার, সে কি আমার প্রতিষ্ঠানের ভিতরের কেউ? সে কিন্তু আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কেউ না, তো সে হচ্ছে আমার প্রতিষ্ঠানের বাহিরের একজন। তো বাহিরের একজন হওয়ার জন্য এটা হবে বহির্লেনদেন। ওকে, এবং আন্তর্লেনদেন হচ্ছে ওই সকল লেনদেন যেই লেনদেনে জড়িত দুটি পক্ষই আমার প্রতিষ্ঠানের ভিতরকার। যেমন মনে করেন আমি অবচয় ধার্য করলাম, অবচয় খরচ 100 টাকা, ঠিক আছে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, অবচয় খরচ ধরা হলো 100 টাকা, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই জাবেদাতে আমার দুইটা পক্ষই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, দুটা পক্ষ যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হয় সেটা হচ্ছে আন্তঃলেনদেন। তো এটা হচ্ছে বহির্লেনদেন এবং আন্তঃলেনদেনের মধ্যে পার্থক্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে আপনারা বলেন তো দেখি ভাইয়ারা, নিচের কোন ঘটনাটি লেনদেন নয়? নিম্নের কোন ঘটনাটি লেনদেন নয়?
আমরা যদি এটা অ্যান্সার করার চেষ্টা করি, এই যে মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি, মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি, এটা কোনো লেনদেন নয়। মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে বাজারে, এতে কি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, ঠিক আছে। আমার হচ্ছে এটা কিন্তু আমার প্রতিষ্ঠানকে কোনো ইফেক্ট ফেলে না। তো মজুদ পণ্যের মূল্য বৃদ্ধি পেলে এটা আমার লেনদেন নয়। তাছাড়া এই দুর্ঘটনায় পণ্য নষ্ট হইলে আমার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, ঠিক আছে। তারপরে যে সেবা হতে আয় অর্জিত হলে ক্যাশ টাকা, ঠিক আছে, এটা আমার হিসাব সমীকরণকে প্রভাব ফেলে। হিসাবকালের অপরিশোধিত বেতন মানে বকেয়া, ঠিক আছে, বকেয়া দায়, এটা কিন্তু আমার অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব ফেলে, কারণ এটা একটা বকেয়া ব্যয়, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কি? অ্যান্সার ইজ সি। ওকে, তারপর 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে নিম্নের কোনটি আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? নিচের কোনটিকে আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? ভাইয়ারা আমরা একটু আগে কি পড়লাম যে আন্তঃলেনদেন হচ্ছে ওইগুলা যেখানে জড়িত দুটি পক্ষী, এই যে জড়িত দুটি পক্ষী প্রতিষ্ঠানের মধ্যেকার। ওকে, তো এই যে যন্ত্রপাতি অবচয় ধার্য করা হলো, ঠিক আমরা যে জাবেদাটা দিছি অবচয় ধার্য, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, দুটা পক্ষই প্রতিষ্ঠানের মধ্যকার। অ্যান্সার ইজ সি। ওকে, নেক্সট স্লাইডে গেলাম আমরা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতি হিসাব বা বিপরীত হিসাব। এই যে আমরা জানি প্রতি এটা হচ্ছে একটা উপসর্গ, ঠিক আছে, একটা উপসর্গ শব্দ, এটা হচ্ছে মূল শব্দ, আর প্রতি উপসর্গ যুক্ত হয়ে এটা অর্থ হয় হচ্ছে সমার্থক, ঠিক আছে। কিন্তু এই যে পক্ষ এই শব্দটার সাথে যদি প্রতি উপসর্গ যুক্ত হয় এটার অর্থ হয়ে যায় বিপরীত। সেই রকম হিসাব এই মূল শব্দটার সাথে যদি এই উপসর্গটা যুক্ত হয়, এই প্রতি উপসর্গ যুক্ত হয়ে এটা হিসাব হয়ে যায় বিপরীত, ঠিক আছে। সুতরাং এই যে প্রতি উপসর্গটা এখানে সমার্থক অর্থ প্রকাশ করছে, এখানে প্রতি উপসর্গটা হিসাবের আগে বসলে বিপরীত অর্থ প্রকাশ করছে। মানে হিসাব হচ্ছে একটা নর্মাল ব্যালেন্স এবং প্রতি হিসাব হচ্ছে সেটার বিপরীত ব্যালেন্স। ওকে, প্রতি হিসাব দ্বারা আমরা কি বুঝি? প্রতি হিসাব দ্বারা বুঝি হচ্ছে বিপরীত ব্যালেন্স। তারপর আপনারা দেখেন এই যে হিসাবের শ্রেণী বিভাগ। ওকে, আমাদের এই যে এগুলো হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, ঠিক আছে। নর্মাল অ্যাকাউন্টের মধ্যে এই যে সম্পদ এটা হচ্ছে আমার ডেবিট, দায় এটা হচ্ছে ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট, আয় এটাও আমার একটা মালিকানা সত্ত্বের অংশ, এটা হচ্ছে ক্রেডিট, সম্পদ ব্যয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ডেবিট, ব্যালেন্স প্রকাশ করে, ঠিক আছে। সম্পদ এটা আমার নর্মালি ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমরা বলতে পারি যেই সকল ব্যালেন্সগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলো হচ্ছে ডেবিট ব্যালেন্স, যে সকল হিসাবগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ঠিক আছে। যেটা বৃদ্ধি পেলে যেই ব্যালেন্স হয় ওইটা হচ্ছে মূলত সেই ব্যালেন্স, এটা হচ্ছে সহজ কথা। ওকে, তাহলে আমরা এই যে কিছুক্ষণ আগে প্রতি হিসাব বা বিপরীত হিসাব এটা সম্পর্কে জানলাম। তো এই যে বিপরীত হিসাব বা প্রতি হিসাব এটার মানে হচ্ছে যেই সকল হিসাবগুলো বৃদ্ধি পেলে তার মূল অ্যাকাউন্ট, এই যে হিসাবগুলো বৃদ্ধি পেলে তার এই যে হিসাব হ্রাস পায়, সেগুলো হচ্ছে প্রতি হিসাব। আমরা আপনাদেরকে একটা সহজ কথায় বুঝায় দেই যে প্রতি হিসাব জিনিসটা কি। প্রতি হিসাব মানে হচ্ছে সেই সকল অ্যাকাউন্ট যেই হিসাবগুলা আমার আর্থিক বিবরণী থেকে মাইনাস হয়। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন আর্থিক বিবরণী করে আসছি তখন আমরা আসবাবপত্র লিখতাম, আসবাবপত্র থেকে আপনারা একটু মনে করেন তো ভাইয়ারা, আসবাবপত্র থেকে মাইনাস করতাম আসবাবপত্র মাইনাস পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে, দেনাদার মাইনাস কুঋণ সঞ্চিতি, ঠিক আছে। তারপর আর কি করতাম? আর্থিক বিবরণীতে কি করতাম? ক্রয় মাইনাস ক্রয় বাট্টা, ঠিক আছে। আর কি করতাম? আরো অনেক কিছু করতাম, ঠিক আছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে প্রতি হিসাব হচ্ছে সেই হিসাবগুলা যেগুলো আমরা আর্থিক বিবরণী থেকে অথবা বিশদায় বিবরণী থেকে মাইনাস করতাম, ঠিক আছে। এটা একদম সিম্পল কথা যে আর্থিক বিবরণী এবং বিশদায় বিবরণী এই দুই জায়গা থেকে যেই অ্যামাউন্টগুলো মাইনাস করা হতো, যেমন যে পুঞ্জীভূত অবচয় সম্পদ থেকে মাইনাস, কুঋণ সঞ্চিতি দেনাদার থেকে মাইনাস, দেনাদারের বাট্টা সঞ্চিতি দেনাদার থেকে মাইনাস, ঋণপত্র বা বন্ডের বাট্টা, ঋণপত্র নামক যে আমার যে দীর্ঘমেয়াদী দায় আছে ওটা থেকে মাইনাস, পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদার থেকে মাইনাস,
মানে আমার বিপরীত যে হিসাবগুলা ওগুলো আমার মূল মাদার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হয়। তাহলে পুঞ্জীভূত অবচয় এটার মাদার অ্যাকাউন্ট কোনটা? সংশ্লিষ্ট সম্পদ, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের মাদার অ্যাকাউন্ট। কুঋণ সঞ্চিতি এটার মাদার অ্যাকাউন্ট কোনটা? দেনাদার, কারণ কুঋণ সঞ্চিতি দেনাদারকে হ্রাস করে। তাহলে আমরা বলতে পারি বিপরীত হিসাব হচ্ছে সেগুলোই যেগুলো বৃদ্ধির মাধ্যমে তার মাদার অ্যাকাউন্ট বা মূল হিসাব হ্রাস পায়। ঠিক আছে, তো আপনারা এই যে এখানে যে হিসাবগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাধ্যমে আমার এই যে মূল যে হিসাবগুলো আছে এগুলো হ্রাস পেয়ে থাকে, এবং বিপরীত হিসাব হচ্ছে সেই হিসাবগুলো যেগুলোর বৃদ্ধির মাধ্যমে আমার মাদার অ্যাকাউন্ট হ্রাস পাবে। কিন্তু এই যে সংযোগ হিসাব কিছু কিছু হিসাব আছে যেগুলো আমার মাদার অ্যাকাউন্টকে বৃদ্ধি করে। ঠিক আছে, যেমন কিছু কিছু হিসাব আছে যেগুলো আমার মাদার অ্যাকাউন্টকে বৃদ্ধি করে, যেমন এই যে আন্তঃপরিবহন। ঠিক আছে, আন্তঃপরিবহন এটা আমরা হচ্ছে বিশদায় বিবরণীতে দেখাতাম ক্রয় পরিবহন হিসেবে। তারপরে যে অতিরিক্ত পরিশোধিত মূলধন, শেয়ার অধিহার, অতিরিক্ত পরিশোধিত মূলধন বা শেয়ার অধিহার, আমরা যখন শেয়ার বিক্রয় করি, ঠিক আছে, তখন যদি আমরা শেয়ার অধিহার পাই, এটার যে অভিহিত মূল্য থেকে যদি অধিক দামে বিক্রয় করতে পারি, তাহলে ওই শেয়ার অধিহারটা আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। ঠিক আছে, আবার এই যে আন্তঃপরিবহন এটার মাধ্যমে আমার ব্যয় বৃদ্ধি হয়। তো এরকম কিছু হিসাব আছে যেগুলোর মাধ্যমে আমার মাদার অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়ে থাকে। আবার এই যে ঋণপত্রের অধিহার, এর মাধ্যমে আমার দায় বৃদ্ধি পায়। সুতরাং এই সংযোগ হিসাব অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্ট এর মাধ্যমে আমার মাদার অ্যাকাউন্টটা বৃদ্ধি পায়, এবং যে বিপরীত অ্যাকাউন্ট আছে কন্ট্রা অ্যাকাউন্ট, বিপরীত হিসাবের আরেকটা নাম হচ্ছে কন্ট্রা অ্যাকাউন্ট। এই কন্ট্রা অ্যাকাউন্ট এটা বৃদ্ধির মাধ্যমে আমার মাদার অ্যাকাউন্ট হ্রাস পাবে। যে সকল হিসাবের বৃদ্ধির মাধ্যমে মাদার অ্যাকাউন্ট হ্রাস পায় সেগুলি হচ্ছে কন্ট্রা অ্যাকাউন্ট। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এই যে আমার শেয়ার হোল্ডার যদি উত্তোলন করে, মালিক যদি উত্তোলন করে, যদি লভ্যাংশ ঘোষণা করা হয়, তাহলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবং আরেকটা এই যে নতুন টার্ম ট্রেজারি স্টক, আমরা জানি ট্রেজারি বন্ড, ট্রেজারি শেয়ার, কিন্তু এখানে আছে এই যে ট্রেজারি শেয়ার, ট্রেজারি স্টক। ট্রেজারি বন্ড এবং ট্রেজারি স্টক এই দুটো কিন্তু এক না, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। তো ট্রেজারি স্টক এই টার্মটা আমরা পরবর্তীতে ইন ডিটেইলসে জানবো। ঠিক আছে, বিক্রয় ফেরতের মাধ্যমে আয় হ্রাস পায়। ক্রয় বাট্টা, দেখেন ক্রয় বাট্টা এগুলো সব কিছু আমরা আর্থিক বিবরণী থেকে মাইনাস করতাম, মেইন অ্যাকাউন্ট বিক্রয় থেকে মাইনাস করতাম, ক্রয় থেকে মাইনাস করতাম। সুতরাং এই যে বিপরীত অ্যাকাউন্ট এটার মাধ্যমে মাদার অ্যাকাউন্টের অ্যামাউন্টগুলো মাইনাস করা হয়। নেক্সট স্লাইডে আমরা গেলাম, এগুলো বুঝতে পারছি। ঠিক আছে, তারপর এই যে আমাদের যেই সম্পদের যে এলিমেন্টগুলো আছে, একটি নির্দিষ্ট এলিমেন্ট সম্পদ। ঠিক আছে, সম্পদ কাকে বলে? যেই সকল অ্যামাউন্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, প্রতিষ্ঠানের অধিকারভুক্ত যে কোনো বিষয় যা থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পাবে তাকে বলা হয়ে থাকে সম্পদ। ঠিক আছে, যে সকল অধিভুক্ত জিনিসগুলোর থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, আর্থিক বেনিফিট, যেমন মনে করেন আমি বোর্ডটা কিনেছি, এটা আমার প্রতিষ্ঠানের সম্পদ, এখান থেকে আমি ভবিষ্যতে আরও 5 থেকে 10 বছর কন্টিনিউয়াস এটা আমার সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবো প্রতিষ্ঠানে। তো যার থেকে এটা থেকে আমি আর্থিক সুবিধা জেনারেট করতে পারবো। তো এটা হচ্ছে যারা একটা মেয়াদে শেষ না হয়ে কয়েকটা মেয়াদে আর্থিক সুবিধা প্রদান করে তারাই হচ্ছে সম্পদ। নেক্সট, দায়। প্রতিষ্ঠানের সম্পত্তির উপর যে কোনো ধরনের পাওনাদারের অধিকারকে দায় বলে। ঠিক আছে, আমরা এই যে পাওনাদারের অধিকার, দায়, এটা মূলত আমরা বলতে পারি থার্ড পার্টি। থার্ড পার্টি ক্লেম অন অ্যাসেট মানে আমার প্রতিষ্ঠানের যে তৃতীয় পক্ষ আছে, তৃতীয় পক্ষ থেকে আমার যেই অধিকারটা আমার প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর আসে, ওই সম্পদের উপর যে মোট অধিকারটা হয় তৃতীয় পক্ষের, সেটা আমরা দায় হিসেবে জানি। তো এইগুলো হচ্ছে দায়ের উদাহরণ। ঠিক আছে, তৃতীয় পক্ষের মোট দায়। তো আমার প্রতিষ্ঠানের মোট যে সম্পদ আছে আমরা জানি দায় দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ দায় আর একটা হচ্ছে বাহ্যিক দায়। ওকে, অভ্যন্তরীণ দায় সেটাই যেটার মাধ্যমে আমার মালিকের যে অধিকারটা, মালিকানা সত্ত্বর যে অধিকারটা, ওটা হচ্ছে অভ্যন্তরীণ দায়। এবং থার্ড পার্টি ক্লেম আমার তৃতীয় পক্ষের যেই সম্পদের উপর অধিকার, সেটা হচ্ছে আমার বাহ্যিক দায়।
তো এই দায় দ্বারা আমরা বোঝাচ্ছি তৃতীয় পক্ষের যে অধিকারটা সম্পদের উপর সেটাকে বোঝাচ্ছে। তারপর নেক্সট আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এই যে আমরা দায়তে জানছিলাম যে দায় হচ্ছে তৃতীয় পক্ষের অধিকার এবং মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকদের অধিকার। ঠিক আছে, প্রতিষ্ঠানের দায় দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক দায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ দায়। ওই অভ্যন্তরীণ যে দায়টা সেটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে আমরা নিট সম্পদ হিসেবেও আখ্যায়িত করতে পারি। নিট সম্পদ বলা হয় মালিকানা সত্ত্বকে, কারণ নিট সম্পদ জিনিসটা হচ্ছে সম্পদ মাইনাস তৃতীয় পক্ষের দায়। আপনি যদি প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায়টি মাইনাস করেন তাহলে মালিকানা সত্ত্ব পেয়ে যাবেন। মালিকানা সত্ত্বকে আমরা নিট সম্পদ হিসেবেও প্রকাশ করে থাকি। তো মালিকানা সত্ত্ব বিভিন্ন প্রকার হয়। এক মালিকানার প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব, তারপর অংশীদারির ক্ষেত্রে অংশীদারদের মূলধন, ঠিক আছে, স্থিতি মূলধন, পরিবর্তনশীল মূলধন, দুটার ক্ষেত্রে দুই ধরনের হয়। ওকে, তারপর কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধন, সংরক্ষিত আয়, ঠিক আছে, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উদাহরণ। নেক্সট আমার হচ্ছে আয়। পণ্যদ্রব্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে যা অর্জিত হয় তাই হচ্ছে আয়। এর বিভিন্ন এক্সাম্পল হচ্ছে বিক্রয়, সেবা আয়, সুদ আয়, ভাড়া এগুলা। এবং ব্যয়, এগুলো হচ্ছে এক্সপেন্স, খরচ। ব্যয় কোনগুলা? নির্দিষ্ট হিসাবকালে আয় অর্জনের সাথে সম্পৃক্ত সকল প্রকার ব্যয়। এই যে আমি যে আয়গুলো অর্জন করব, বিক্রয় করব, সেবা আয় করব, এগুলোর পিছনে এগুলো অর্জিত হইতে আমার অবশ্যই কিছু খরচ করতে হবে। ঠিক আছে, আমি যদি ব্যবসা করি আমার এমপ্লয়িকে নিয়োগ দিতে হবে, পণ্যদ্রব্য ক্রয় করে আনতে হবে। তো এই আয়টা জেনারেট করার জন্য যেই সকল ব্যয়গুলো হয়ে থাকে সেটা হচ্ছে আমার ব্যয়ের মধ্যে আসবে। আপনারা এগুলো সবাই জানেন যে ব্যয় কোনগুলা, বিক্রিত পণ্যের ব্যয়, বেতন, এগুলো হচ্ছে আমার কিছু ব্যয়ের এক্সাম্পল। ওকে, তাহলে আমরা কিছু এমসিকিউ দেখে থাকি। এমসিকিউ কি কি আছে? বিপরীত সম্পত্তি কি ধরনের জেদ প্রকাশ করে? বিপরীত সম্পত্তি কি ধরনের জেদ প্রকাশ করে? আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বিপরীত সম্পত্তি কি ধরনের জেদ প্রকাশ করে? বিপরীত সম্পত্তি ক্রেডিট জেড প্রকাশ করে। ঠিক আছে, সম্পদ এটা আমার ডেবিট জেড প্রকাশ করে, বিপরীত সম্পদ এর ঠিক বিপরীত ক্রেডিট জেড প্রকাশ করবে। 2 নম্বর, পুঞ্জীভূত অবচয় হলো, পুঞ্জীভূত অবচয় কি? একটি প্রতি হিসাব। পুঞ্জীভূত অবচয়, হোয়াট ইজ দিস? পুঞ্জীভূত অবচয় একটি প্রতি হিসাব। নেক্সট, ওকে, বিক্রয় বাট্টা কোন ধরনের হিসাব? বিক্রয় বাট্টা এটি হচ্ছে একটি বিপরীত আয়। আমরা জানি বিক্রয় এটা হচ্ছে আমাদের একটা আয়, বিক্রয় একটি আয় হিসাব এবং আমার বিক্রয় বাট্টা এটা বিক্রয় থেকে মাইনাস করা হয়, এজন্য এটা একটা বিপরীত আয়। ঠিক আছে, যে সকল হিসাবের সাধারণ ডেবিট উদ্দীপ্ত থাকে তা হলো, মানে যে সকল হিসাবে সাধারণ ডেবিট উদ্দীপ্ত কোনগুলার থাকে? আমরা জানি সম্পদ, ব্যয়, উত্তোলন, এগুলার হচ্ছে ডেবিট উদ্দীপ্ত থাকে। তাহলে আমার কোনটা আসবে? এই যে ডি নাম্বার, সম্পদ, ব্যয়, লভ্যাংশ, যেটা আরেক নাম হচ্ছে উত্তোলন। ডি নাম্বার ইজ দি রাইট অ্যান্সার। আমরা জানি সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স শো করে, এগুলো আসবে। আবার 3 নাম্বার, অনুপার্জিত আয়। হোয়াট ইজ অনুপার্জিত আয়? অনুপার্জিত আয় এটাকে বলা হয় এক প্রকার দায়। ঠিক আছে, অনুপার্জিত আয়কে বলা হয় এক প্রকার দায়। ঠিক আছে, এটা আমার সমন্বয় জাবেদার অংশ। অনুপার্জিত আয় মানে আমার সেবা প্রদান করা হয়েছে কিন্তু আমি নগদ অর্থ গ্রহণ করেছি কিন্তু সেবাটা এখনো প্রদান করা হয়নি। ঠিক আছে, আমি অগ্রিম অর্থ গ্রহণ করেছি, যেটা হচ্ছে আমার একটা দায়ের অংশ। ঠিক আছে, আমি নগদ অর্থ গ্রহণ করেছি কিন্তু সেবাটা এখনো প্রদান করা হয়নি, সেটা হচ্ছে একটা অনুপার্জিত আয় অংশ, যেটা হচ্ছে একটা দায়। এটা একটা সমন্বয় জাবেদার অংশ, যেটা আমরা বিস্তারিত পড়ব পরবর্তীতে। ঠিক আছে, খরচ জাতীয় হিসাবসমূহ। খরচ জাতীয় হিসাবসমূহ এটা কি? এটা হচ্ছে একটি হিসেবের আয় অর্জনের সাথে সম্পৃক্ত ব্যয় নির্দেশ করে, এটা হচ্ছে খরচ জাতীয় হিসাবসমূহ। ওকে, তারপরে যে 5 নাম্বার, কোনটি কন্ট্রা সম্পদ? কোনটি কন্ট্রা সম্পদ? কোনটি কন্ট্রা সম্পদ? কোনটি কন্ট্রা সম্পদ? অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমরা কি করি? দেনাদার থেকে মাইনাস করি। দেনাদার থেকে মাইনাস করার কারণে এটা হচ্ছে একটা কন্ট্রা সম্পত্তি। কন্ট্রা সম্পদ এটা কি হয়? কন্ট্রা সম্পদ যে সকল সম্পত্তির অ্যাকাউন্টের মাধ্যমে এর মাদার অ্যাকাউন্ট হ্রাস পায়। কন্ট্রা সম্পত্তি মানে হচ্ছে আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটার মাদার অ্যাকাউন্ট কোনটা? এটার মাদার অ্যাকাউন্ট হচ্ছে আমার দেনাদার। অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা দেনাদার থেকে মাইনাস করা হয় আর্থিক বিবরণীতে।
এই জন্য এটা হচ্ছে একটা কন্ট্রা সম্পত্তি, যেহেতু এটা দেনাদার থেকে মাইনাস হয়। 6 নাম্বার, ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে কি বলে? ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে আমাদের মালিকানা সত্ত্ব বলে। ওকে, ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, তো আমরা এই যে কিছু কোশ্চেন দেখলাম, তো আজকের মতো আমাদের এমসিকিউ সবগুলো শেষ। আজকে পুরা লেকচারটা একটা থিওরিটিক্যাল লেকচার ছিল, ঠিক আছে। আগামী লেকচারগুলোতে আমরা আরও ম্যাথমেটিক্যাল সলিউশন করার চেষ্টা করব। আজকে আমরা টোটালি থিওরিটিক্যাল বেসিক আলোচনা করলাম। বেসিক থেকে আমরা পরবর্তীতে আপনাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, ঠিক আছে। তো পরবর্তী আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে, ওগুলা শর্টকাট ট্রিক্স এবং পদ্ধতিগুলো শেখার জন্য আপনাদের নেক্সট ক্লাসে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। Educatum Academy, live, learn, succeed.